ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Smoking and drinking are injurious to health. Vale of Telsey আজ স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য প্রায়োরি স্কুল। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অব দ্য প্রায়োরি স্কুল। আমাদের বেকার স্ট্রিটের বাড়িটা আদতে একটা রঙ্গমঞ্চের মতো। সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত কত যে রং বেরঙের চরিত্রকেই সেই মঞ্চে প্রবেশ করতে আর মঞ্চ থেকে প্রস্থান করতে দেখলাম তার ইয়ত্তা নেই। কিন্তু সে একবার ডক্টর থর্নিক্রফট হ্যাক্সটেবলকে যেভাবে অকস্মাৎ ঘরে প্রবেশ করতে দেখেছিলাম, সেটার মতো নাটকীয় মুহূর্তের দৃষ্টান্ত বোধ করি আর দ্বিতীয়টি নেই। ভদ্রলোকের ভিজিটিং কার্ডে তার নামের নিচে লেখা MA PhD, তারপর ডিগ্রির একেবারে লম্বা তালিকা। কার্ডে ধরানোই মুশকিল। তিনি প্রবেশ করার মিনিট খানেক আগে দারোয়ান ছেলেটির হাতে কার্ডটা এলো। তারপর সেটা পড়ে শেষ করার আগেই ভদ্রলোকের আকস্মিক প্রবেশ। দেখলাম তার ডিগ্রির পাহাড়ের মতো তার চেহারাটাও দশাসই। একটা ছোটখাটো পাহাড়ই বলতে পারেন। বেশ ব্যক্তিত্বের ছাপ আছে সেই চেহারায়। কিন্তু ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করার পরক্ষণেই যে ঘটনাটা ঘটল, তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম টলমল পায়ে আমাদের দিকে এগোতে গিয়ে ভদ্রলোক একবার ভারসাম্য হারিয়ে পাশের টেবিলের ওপর ঝুঁকে পড়ে কোনো রকমে নিজেকে সামলালেন। তারপর আবার এগোতে যেতেই টাল খেয়ে একেবারে সোজা মেঝের ওপর আছাড় খেয়ে পড়লেন। আমরা ছুটে গেলাম তার কাছে। দেখলাম তার চোখ কপালে উঠে গেছে, সারা মুখমণ্ডল ঘর্মাক্ত। তিনি জ্ঞান হারিয়েছেন। হোমস সোফা থেকে একটা কুশন তুলে তার মাথার নিচে দিল, আর আমি গ্লাসে ব্র্যান্ডি ঢেলে ধরলাম তার ঠোঁটের কাছে। ভদ্রলোকের চোখে মুখে হতাশা, বিভ্রান্তি আর আতঙ্কের প্রগাঢ় ছাপ। বুঝতে পারলাম অতি সম্প্রতি তার ওপর দিয়ে বিস্তর ঝড় ছাপটা গেছে। চোখের তলায় কালি পড়েছে, গালে অন্তত 2 দিনের নাকাটা দাড়ি। হোমস উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি ব্যাপার বলো তো ওয়াটসন? আমি বললাম, তেমন কিছুই না, ওই মানসিক চাপ আর স্নায়বিক ক্লান্তি। উনি এত চাপ আর সহ্য করতে পারেননি, তাই জ্ঞান হারিয়েছেন। তবে আমার ধারণা জানো তো, এর সঙ্গে অন্য কোনো কারণও আছে। দেখে মনে হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ, দেখে মনে হচ্ছে উনি গত কদিন ধরে ঠিকঠাক নাওয়া খাওয়াও করেননি। বলতে বলতে আমি ভদ্রলোকের পালস দেখলাম। অত্যন্ত দুর্বল নাড়ির গতি, প্রায় পাওয়াই যাচ্ছে না বলা যায়। ভদ্রলোকের ঘড়ি রাখার পকেট থেকে একটা রেলওয়ে টিকিট টেনে বের করলো হোমস। বলল, এ তো দেখছি ম্যাকলটনের রিটার্ন টিকিট। এখনো দুপুর 12টা বাজেনি, তার মানে ভদ্রলোক সেই ভোরবেলায় রওনা দিয়েছেন। ভদ্রলোকের মুখের দিকে চেয়ে দেখলাম তার চোখের পাতা কাঁপছে, অর্থাৎ জ্ঞান ফিরছে। ব্র্যান্ডিতে কাজ দিয়েছে। এবার চোখের পাতা খুলে গেল। একজোড়া ধূসর চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। মিনিট 3 পর ধীরে ধীরে মেঝে থেকে উঠলেন ভদ্রলোক। লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে উঠল। কোন রকমে তিনি বলে উঠলেন, আমার এই দুর্বল আচরণের জন্য মার্জনা করবেন মিস্টার হোমস। আমি সত্যি নিজের মধ্যে নেই। এভাবে বলতে লজ্জাই করছে। মানে আমি কি 1 গ্লাস দুধ আর একটা বিস্কুট পেতে পারি? তাহলেই আমি অনেকটা সতেজ বোধ করব। আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব বলে নিজে ছুটে এসেছি মিস্টার হোমস। ভেবেছিলাম টেলিগ্রাম করব, কিন্তু তারপর মনে হলো ঘটনার গুরুত্ব টেলিগ্রামে আপনাকে ঠিক বোঝাতে পারবো না।
আপনি এত সংকোচ করবেন না স্যার, আপনি আগে সোফায় বসুন। আপনি সম্পূর্ণ সুস্থ বোধ করলে তারপর আমরা কথা বলবো। ভদ্রলোক বাধ্য ছেলের মতো সোফায় এসে বসলেন। আমি মিসেস হাডসনকে ডেকে দুধ আর বিস্কুট আনতে বললাম। ভদ্রলোক এবার ধীরে ধীরে বললেন, এই মুহূর্তে আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছি। কিভাবে যে এতখানি দুর্বল হয়ে পড়লাম কে জানে। যাই হোক, তা আপনাকে যা বলছিলাম মিস্টার হোমস, আমি পরের ট্রেনে আপনাকে আমার সাথে ম্যাকলটন নিয়ে যেতে চাই। হোমস মাথা নেড়ে বলল, এই মুহূর্তে তো সেটা সম্ভব নয় ডক্টর হাক্সটেবল। আমি আর ডক্টর ওয়াটসন দুজনেই এখন খুব ব্যস্ত। বিশেষ করে ওই ফেরাস ডকুমেন্টের জালিয়াতির কেস আর অ্যাবেগেভেনি খুনের মামলাটা নিয়ে ভীষণ ব্যস্ততা চলছে। একান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কেস থাকলে তবেই আমি এই মুহূর্তে লন্ডন ছাড়ার কথা ভাবতে পারবো। গুরুত্বপূর্ণ? ভদ্রলোক রীতিমতো চিৎকার করে উঠলেন। তারপর বিস্মিত কণ্ঠে বললেন, আমার কেসের থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছু হতে পারে না মিস্টার হোমস। সে কি? তা কি সেই ঘটনা? আপনি আপনি ডিউক অফ হোল্ডারনেসের একমাত্র পুত্রের অপহরণের খবর শোনেননি? এবার হোমসের চমকানোর পালা। সে বলে উঠল, হ্যাঁ, ডিউক অফ হোল্ডারনেস মানে সেই প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার? একদম ঠিক। আমি অনেক চেষ্টা করেছি বিষয়টা গোপন রাখতে, বিশেষ করে সংবাদপত্রগুলোর থেকে, কিন্তু তা সত্ত্বেও গতকাল গ্লোব পত্রিকায় সান্ধ্য সংস্করণে একটা চাপানোতর হয়েছে। তাই ভাবলাম হয়তো সেটা আপনার কানেও এসেছে। হোমস ওর কৃষকায় লম্বা হাত বাড়িয়ে পাশের বুকসেলফ থেকে এনসাইক্লোপিডিয়ার এইচ খণ্ডটা নামিয়ে আনল। তারপর সেটা খুলে একটা এন্ট্রি বার করে পড়তে আরম্ভ করল। হোল্ডারনেস, ষষ্ঠ ডিউক, কেজিপিসি, ব্লা 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 ব্লা, ব্যারন বেভারলি, আর্ল অফ কার্স্টন। বাপরে বাপ, কি লম্বা লিস্ট রে বাবা। 1900 সাল থেকে লর্ড লেফটেন্যান্ট অফ হ্যালমশায়ার। স্যার চার্লস অ্যাপলডোরের কন্যা ইডিথকে বিবাহ করেন 1888 সালে। একমাত্র সন্তান তথা উত্তরাধিকারী লর্ড সোল্টে। স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 250 একর। তাছাড়া ল্যাঙ্কাশায়ার আর ওয়েলসে নুনের খনি আছে। ঠিকানা কার্লটন হাউস টেরেস, হোল্ডারনেস হল, হ্যালমশায়ার এবং কার্স্টন কাসল, ব্যাঙ্গার, ওয়েলস। লর্ড অফ দি অ্যাডমিরালটি 1872, চিফ সেক্রেটারি অফ স্টেট। ওয়েল ওয়েল ওয়েল, আমাদের দেশের রাজতন্ত্রের অন্যতম উল্লেখযোগ্য সাবজেক্ট বলা যেতে পারে, দ্য গ্রেটেস্ট। একই সাথে সব থেকে বিত্তবানও মিস্টার হোমস। আমি শুনেছি আপনি খুব প্যাশন নিয়ে নিজের কাজ করেন এবং সবসময় অর্থ বা পারিশ্রমিকের কথা ভাবেন না। তবুও আপনাকে জানিয়ে রাখি, হিজ গ্রেস ঘোষণা করেছেন যে তার হারানো পুত্রের সন্ধান দিতে পারবে তাকে তিনি 5000 পাউন্ডের অর্থমূল্য পুরস্কার হিসেবে দান করবেন, আর অপহরণকারীকে ধরিয়ে দিতে পারলে আরো 1000 পাউন্ড। বাহ, এ তো রাজকীয় প্রস্তাব। তাহলে ডক্টর হাক্সটেবলের সাথে একবার নর্থ ইংল্যান্ডে ঘুরেই আসা যাক, কি বলো ওয়াটসন? বেশ ডক্টর হাক্সটেবল, এবার আপনি আপনার খাবারটা খেয়ে নিন, তারপর বিশদে পুরো ঘটনাটা আমাদের খুলে বলুন। কখন, কোথায়, কিভাবে, কি কি ঘটেছে সবটা। সর্বোপরি আমি এটাও জানতে চাই যে আপনি এই বিষয়ের সাথে কিভাবে যুক্ত, এবং ঘটনার প্রায় 3 দিন পর কেন আপনি আমার কাছে এলেন। আপনার গালে না কামানো দাড়ির থেকে ওই 3 দিন ব্যাপারটা অনুমান করলাম। অবাক হবেন না প্লিজ। পরবর্তী কিছুক্ষণ ধরে আমাদের অতিথি দুধ এবং বিস্কুট আহার করলেন। দেখলাম ধীরে ধীরে তিনি আরো স্বাভাবিক হয়ে আসছেন। গাল ও মুখমণ্ডলের ফ্যাকাশে ভাব কেটে গিয়ে রং ফিরছে। এবার তিনি একটু নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, প্রথমেই আপনাদের জানাই জেন্টলম্যান, দ্য প্রায়োরি স্কুল হলো আসলে একটি প্রিপারেটরি স্কুল। আমার স্কুল থেকে পরবর্তীকালে হাই স্কুলে গিয়ে বহু ছাত্র প্রভূত উন্নতি করেছে। আমি সেই স্কুলের প্রতিষ্ঠাতা তথা প্রিন্সিপাল। আমার লেখা শিক্ষা ব্যবস্থা ও সাহিত্য সংক্রান্ত একটা বইও আছে, জানি না আপনারা পড়েছেন কিনা। তা সে যাই হোক না কেন, আসল কথায় আসি।
গর্বের সাথেই বলছি মিস্টার হোমস, আমার স্কুল এই গোটা ইংল্যান্ডের শ্রেষ্ঠ প্রিপারেটরি স্কুলগুলোর মধ্যে অন্যতম। নানান ডাক সাইটে লোকজনের ঘরের ছেলেরা আমার স্কুলে পড়েছে। লর্ড লেভারস্ট্রোক, ডিয়াল অফ ব্ল্যাক ওয়াটার, স্যার ক্যাটক্যাট গোমস, এদের প্রত্যেকের সন্তানেরাই কোনো না কোনো সময় আমার স্কুলের ছাত্র ছিলেন। তবে আমার মতে এই সৌভাগ্যের 16 কলা সেই দিনই পূর্ণ হলো যেদিন এই ডিউক অফ হোল্ডারনেস তার সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারকে আমার কাছে পাঠালেন এই বলে যে তিনি তার একমাত্র সন্তান লর্ড সল্টিয়ারকে আমার স্কুলেই ভর্তি করতে চান। ছেলের বয়স 10 বছর, সে হলো ডিউকের একমাত্র উত্তরাধিকারী। আমি তো যার পর্যায়ে আপ্লুত বোধ করলাম। তখন তো আর জানতাম না যে এই ঘটনা থেকেই আমার সমস্ত দুর্দশার সূত্রপাত হবে। মে মাসের প্রথম সপ্তাহেই ছেলেটি স্কুলে ভর্তি হলো। তখনই গ্রীষ্মকালীন সেশন শুরু হয়, সামার টার্ম। আমার স্কুল কিন্তু আবাসিক স্কুল, ফলে ছাত্ররা সকলেই হোস্টেলে থাকে। ছেলেটি দেখলাম খুবই ভালো, যেমন প্রাণোচ্ছল মিশুকে ঠিক তেমনই আবার গুরুজনদের বাধ্য। 2-1 দিনের মধ্যেই ও স্কুলের ছাত্র শিক্ষক সকলের সাথেই মানিয়ে নিল। সত্যি বলতে কি জানেন তো, ছেলেটা সম্ভবত নিজের বাড়িতে তেমন খুশি ছিল না। ডিউকের বিবাহিত জীবন একেবারেই সুখের নয়। বহুদিন যাবৎ হলো ডিউক ও ডাচেস আলাদা থাকেন। ছেলে থাকে বাপের কাছে, ফলে মা না থাকায় বেচারা বোধহয় বাড়িতে সারাদিন মনমরা হয়েই থাকতো। এখানে এসে বন্ধু বান্ধব খেলার সাথী পেয়ে ওর সেই একাকিত্ব ঘুচে গেল। আসলে ছেলে বাড়িতে সারাক্ষণ মার কাছে যাব বলে বায়না করে। ছেলের মনে কষ্ট দেখে বাপও কষ্ট পেল। তাই তিনি ছেলেকে আমার স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম 12টা দিন খুবই ভালো এবং নির্ঝঞ্ঝাটেই কাটলো জানেন তো। আর গন্ডগোলটা হলো অমঙ্গলের 13 তারিখে, অর্থাৎ গত সোমবার। সেই রাতেই সকলে ওকে শেষবারের জন্য দেখে। ওর ঘর হোস্টেলের 3 তলায়। ওই ঘরে ঢুকতে হলে আরেকটা বড় ঘর পার করে তারপর যেতে হয়। ওই বড় ঘরটায় আবার 2জন ছাত্র রাতে ঘুমোয়। তারা রাতে কিছুই শোনেনি বা দেখেওনি। অতএব এইটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে লর্ড সল্টিয়ার সেই পথ দিয়ে বেরোয়নি। তার ঘরের জানলা খোলা ছিল। সেই জানলার বাইরে দিয়ে একটা আইভি লতা নেমে গেছে দেওয়াল বেয়ে। নিচের মাটির উপর যদিও আমরা কোনো পায়ের ছাপ পাইনি, কিন্তু ওটাই একমাত্র সম্ভাব্য পথ যেখান দিয়ে ছেলেটা বেরিয়ে যেতে পারে। তার অনুপস্থিতি আবিষ্কৃত হয় পরদিন, অর্থাৎ মঙ্গলবার সকাল 7টা নাগাদ। বিছানা দেখে বোঝা যায় যে সে রাতে সেইখানেই শুয়েছিল। বেরোবার আগে সে ভালো পোশাক আশাক ও জুতো পরেই বেরিয়েছে। পোশাক বলতে স্কুলের ইউনিফর্ম, কালো জ্যাকেট আর গ্রে ট্রাউজার। ঘরে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেছিল বলেও মনে হয় না। অন্তত আমরা সেই রকম কোনো চিহ্নই পাইনি। কোনো চিৎকার বা ধস্তাধস্তির শব্দও কেউ শোনেনি। বাইরের ঘরে যে 2টি ছেলে থাকে তাদের মধ্যে একজনের নাম কন্টার। তার ঘুম খুবই পাতলা। কিছু শব্দ হলে সে নিশ্চয়ই জেগে যেত। লর্ড সল্টিয়ারের অন্তর্ধানের ব্যাপারটা আবিষ্কার হতেই আমি স্কুলের সমস্ত ছাত্র ও শিক্ষকদের ডেকে পাঠাই। রোল কল করার পর আরো নিশ্চিত হই যে লর্ড সল্টিয়ার অনুপস্থিত। আর শুধু তাই নয় মিস্টার হোমস, এই সময় আমি আবিষ্কার করি যে আরো একজন ব্যক্তি অনুপস্থিত। আর তিনি ছাত্র নন, বরং একজন শিক্ষক, অঙ্কের শিক্ষক, একজন জার্মান ভদ্রলোক হাইডেগার। তিনিও মিসিং। তার ঘরও 3 তলায়, কিন্তু বিল্ডিং এর অপর প্রান্তে। লর্ড সল্টিয়ারের ঘরের জানলা দিয়ে সোজা তাকালে ঠিক উল্টো দিকে তার ঘরের জানলাটা দেখা যায় মুখোমুখি। তার ঘর দেখেও বোঝা যায় তিনিও রাতে শুয়েছিলেন। তিনি ঘর ছেড়েছেন শুধুমাত্র শার্ট আর ট্রাউজার পরে। তার কোট ঘরেই ঝুলছিল, আর মোজাও পড়েছিল মেঝের উপর।
এইটা নিশ্চিত যে তিনি জানলার বাইরের আইভি লতা ধরেই নিচে নেমেছিলেন, কারণ নিচে মাটির উপরে তার পায়ের ছাপ পাওয়া গেছে। পাশের একটা শেডের নিচে তার বাইসাইকেলটাও রাখা থাকে। আমরা গিয়ে দেখলাম যে সাইকেলটাও উধাও। এই ভদ্রলোক আমাদের স্কুলে চাকরি করছেন বিগত 2 বছর ধরে। শিক্ষক হিসেবে অসাধারণ, বেশ ভালো রেফারেন্স নিয়ে এসেছিলেন, কিন্তু অত্যন্ত মিতভাষী এবং গম্ভীর একজন মানুষ। ভালো পড়ালেও ছাত্র বা সহকর্মী কারোর সাথেই ঠিক ভালো করে মিশতে পারতেন না। পলাতকের কোনো সন্ধান পাওয়া গেল না। আজ বৃহস্পতিবার হয়ে গেল। আমি সাথে সাথে হোল্ডারনেস হলেও খবর পাঠাই। আমার মনে একটা আশা ছিল যে হয়তো বাড়ির কথা বড্ড মনে পড়ছিল, তাই সে ছেলে পালিয়ে বাড়িতেই ফিরে গেছে। মাত্র কয়েক মাইলেরই তো পথ। কিন্তু জানা গেল সে বাড়িতে যায়নি। ডিউক তো সব শুনে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়লেন, আর আমার অবস্থা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। শত হোক, ঘটনাটা যখন আমার ছাদের নিচেই ঘটেছে, তখন সেই দায় তো আমার উপরেই বর্তায়। এবার মিস্টার হোমস, আমি নিজেকে আপনার হাতেই অর্পণ করলাম। এবার আপনি আমাকে বাঁচাতে পারেন। দয়া করে আমার সঙ্গে চলুন, এই আমার একান্ত অনুরোধ। না হলে আমি ধনে প্রাণে সম্মানে সব দিক থেকে মারা পড়ব মিস্টার হোমস। হোমস এতক্ষণ নীরবে মন দিয়ে ডক্টর হ্যাক্সটেবলের সমস্ত কথা শুনছিল। ওর প্রকৃতি দেখেই বুঝতে পারলাম কেসটা ওকে আকর্ষণ করেছে। পকেট থেকে নোটবুক বার করে তাতে কিছু জিনিস নোট করে নিল। তারপর শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনার আরো আগে আমার কাছে আসা উচিত ছিল ডক্টর হক্সটেবল। এই বিলম্বের কারণে আমার তদন্তে যার পর নাই অসুবিধা সৃষ্টি হবে। পলাতকরা এই দুদিনে কতদূর পৌঁছে গেছে তা হলফ করে বলা মুশকিল। ডক্টর হ্যাক্সটেবল খানিক অপরাধী কণ্ঠে বললেন, আপনার কথা আমি মানছি স্যার, কিন্তু বিশ্বাস করুন আমার কিছুই করার ছিল না। ডিউকের কড়া নির্দেশ যেন এ ব্যাপারে কোনো রকম জানাজানি না হয়, তাতে নাকি কেচ্ছা কেলেঙ্কারির এক শেষ হবে। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু একটা অফিসিয়াল তদন্ত তো হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তা হয়েছে, কিন্তু তার ফলাফল একেবারেই হতাশাজনক। প্রথমে একটা ক্লু পাওয়া গেল। অনেকেই জানালো যে তারা নাকি একজন বাচ্চা ছেলে ও একজন যুবককে একসাথে দেখেছে স্থানীয় রেল স্টেশন থেকে ভোরবেলায় একটা ট্রেনে উঠতে। তাদের অনুসরণ করে লিভারপুলে পৌঁছে জানা গেল যে তারা অন্য লোক এবং তাদের সাথে এই ঘটনার কোনো যোগসূত্রই নেই। আমি আর নিতে পারছিলাম না, তাই ভোরবেলা ট্রেন ধরে আপনার কাছে ছুটে এসেছি, কাউকে কিছু না জানিয়েই। তো সেই ভুল অনুসন্ধান হওয়ার পর কি লোকাল তদন্ত এখনো চলছে? না, বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে সব মিলিয়ে 3টে গোটা দিন নষ্ট। ব্যাপারটা খুব দায় সারাভাবে হ্যান্ডেল করা হয়েছে। আই এম সরি টু সে ডক্টর হক্সটেবল, মোস্ট ডিপ্লোরাইবলি হ্যান্ডেলড। আমি এটা স্বীকার করছি মিস্টার হোমস। তবুও আমার ধারণা এখনো সময় আছে এবং এখনো চেষ্টা করলে কিছু করা যেতে পারে। হয়তো আপনাকে সাহায্য করতে পারলে আমি অত্যন্ত খুশি হব। আচ্ছা, একটা কথা বলুন তো, এই হারিয়ে যাওয়া বালক এবং শিক্ষক, এদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ থাকতে পারে কি? মানে আপনি এরকম কিছু ভেবেছেন বা আবিষ্কার করেছেন? না স্যার, একেবারেই কিছু ভেবে পাচ্ছি না আমি। আচ্ছা, তো এই ছেলেটি কি এই শিক্ষক মশাইয়েরই ক্লাসে ছিল? মানে আমি বুঝতে চাইছি যে তারা পরস্পরকে ব্যক্তিগতভাবে চেনেন কিনা। না, আমি যতদূর জানি দুজনের মধ্যে কোনোদিন কোনো কথাবার্তাই হয়নি। শুধু ওরা পরস্পরের মুখ চেনেন। অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, ছেলেটার নিজের কোনো বাইসাইকেল আছে? আগে না। শিক্ষক মশাই সাইকেল বাদে অন্য কোনো সাইকেল কি মিসিং? না। আপনি নিশ্চিত? হ্যাঁ মিস্টার হোমস, আমি নিজে গুনে দেখেছি, শুধুমাত্র হাইডেগারের সাইকেলটাই নেই। বেশ, এবার আপনি নিশ্চয়ই এটা ভাবছেন না যে রাত দুপুরে ওই জার্মান শিক্ষকই লর্ড সল্টেয়ারকে অপহরণ করে সাইকেলে চড়ে পালিয়েছেন? না মিস্টার হোমস, আমি এমনটা একেবারেই মনে করি না। এটা অ্যাবসার্ড একটা ব্যাপার। বেশ, তাহলে আপনি কি মনে করেন সেটা এই মুহূর্তে আমাকে বলুন।
দেখুন, আমার মনে হয় বাইসাইকেলের ব্যাপারটা করা হয়েছে পুরোটাই চোখে ধুলো দেবার জন্য। হয়তো ওটা আশেপাশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে, আর এই দুজন আসলে পায়ে হেঁটেই পালিয়েছে। আমারও তাই মনে হয়, কিন্তু খামোখায় সাইকেল লুকিয়ে কারোর লাভটা কি? ওই শেডের নিচে নিশ্চয়ই আরো অনেক বাইসাইকেল রাখা ছিল। হ্যাঁ, প্রচুর। তাহলে একটা সাইকেল সরানোর পরিবর্তে এক জোড়া সরালে ব্যাপারটা আরো বুদ্ধিমানের কাজ হতো নাকি? হ্যাঁ, যদি কেউ এমন ধারণা তৈরি করতে চায় যে দুজনেই সাইকেল নিয়ে পালিয়েছে, তাহলে তো দুটো সাইকেল সরালে ধারণাটা সৃষ্টি করাটা আরো অনেক বেশি সহজ হতো। আপনার কথায় যুক্তি আছে মিস্টার হোমস। সেই কারণেই আপনার এই থিওরিটা আমাদের বাতিল করতেই হবে। তবে এটা ঠিক যে তদন্ত শুরু করতে হলে ওই সাইকেলের পয়েন্ট থেকেই শুরু করতে হবে। একটা বাইসাইকেল লুকিয়ে রাখা বা নষ্ট করে ফেলা খুব সহজ কাজ নয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ছেলেটা হারিয়ে যাওয়ার আগের দিন কেউ কি ওর সাথে দেখা করতে এসেছিল? কই না তো। কোনো চিঠিপত্র? হ্যাঁ, তা একটা এসেছিল বটে। কার থেকে? ওর বাবা অর্থাৎ ডিউকের থেকে। আচ্ছা, আপনি কি ছেলেদের চিঠি খুলে দেখেন? না না, এটা কখনো করা যায় নাকি? ছি। না না, আমি ওভাবে বলিনি। আমি যে কারণে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি করে জানলেন যে ওটা ওর বাবাই পাঠিয়েছেন? স্থানীয় চিঠি তো আর পোস্ট অফিস হয়ে আসবে না, ফলে তাতে কোনো পোস্টমার্কও থাকবে না। হ্যাঁ, কিন্তু পরিবারের তো একটা নিজস্ব প্রতীক চিহ্ন বা কোট অফ আর্মস আছে মিস্টার হোমস। ওদের খামেও সেই ছাপ থাকে, সেটা আমি দেখেই বুঝেছি। সাথে ডিউকের হাতে ঠিকানা লেখা ছিল খামের উপর। তাছাড়া ডিউক নিজেও জানিয়েছেন যে তিনি চিঠি পাঠিয়েছিলেন। বেশ, এর আগের চিঠিটা কবে এসেছিল? তা বেশ কয়েকদিন আগে। ফ্রান্স থেকে কখনো কোনো চিঠি এসেছে? না স্যার, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। ছেলেটির মা অর্থাৎ ডাচেস এখন ফ্রান্সে থাকেন। আপনি বুঝতে চাইছেন যে তার থেকে ছেলে কোনো চিঠি পেয়েছে কিনা? হ্যাঁ, এই বইটায় সেরকমই লেখা আছে। না স্যার, মায়ের থেকে কোনো চিঠি ছেলে পায়নি। দেখুন, ছেলেটিকে হয় বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা সে গেছে সম্পূর্ণ নিজের ইচ্ছায়। যদি সে স্বেচ্ছায় গিয়ে থাকে, তবে সেক্ষেত্রে এটা অবশ্যই অনুমান করা যায় যে বাইরের কেউ তাকে এই কাজ করতে প্রলোভন জুগিয়েছে। নাহলে অতটুকু একটা ছেলে এমন দুঃসাহসিক কাজ কখনোই করবে না। যদি ওর সাথে কেউ দেখা করতে না এসে থাকে, তাহলে সেই প্রলোভন এসেছে চিঠির মারফত, আর সেইটাই আমি খুঁজে বার করার চেষ্টা করছি। আমি দুঃখিত মিস্টার হোমস, কিন্তু এই বিষয়ে মনে হয় না আমি আপনাকে বিশেষ সাহায্য করতে পারবো। আমার জ্ঞানও তো ওর কাছে কেবলমাত্র ওর বাবার চিঠি আসতো। আর অন্তর্ধানের ঠিক আগে আগেই সেই বাবারই চিঠি পেয়েছে ও। আচ্ছা, বাপ ছেলের মধ্যে সম্পর্ক কেমন? দেখুন, সত্যি বলতে হিজ গ্রেস কারোর সাথেই বিশেষ মেলামেশা করেন না। উনি খুব রাশভারী লোক। আর এসব বড় বড় লোকের ব্যাপার তো বোঝেনি। এরা পাবলিক ফিগার, এদের মনের মধ্যে কখন কি চলে তা তো বলা মুশকিল। তবে ছেলের প্রতি তিনি তো সবসময় সহানুভূতিশীল বলেই মনে হয়। কিন্তু ছেলের কি মায়ের প্রতি টান বেশি? হ্যাঁ, সেটা তাই বটে। ছেলে মায়ের কাছে যেতে চায়। ছেলে কি নিজের মুখেই বারবার সে কথা বলে? আগে না। তাহলে আপনি কি করে জানলেন? ডিউক কি আপনাকে এই কথা বলেছেন? আরে না না, এসব পারিবারিক বিষয় নিয়ে তিনি আমার সাথে কেন কথা বলবেন? শত হোক আমি একজন বাইরের লোক। আমি একান্তে ডিউকের সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারের সাথে কথাবার্তা বলেছিলাম। তার থেকেই এসব কথা জানতে পারি আমি। বুঝলাম। আচ্ছা, ডিউকের চিঠিটা কি ছেলেটির ঘরে পাওয়া গেছে? না মিস্টার হোমস, ওই চিঠি ছেলে সঙ্গে করে নিয়ে গেছে। একটা কথা বলি, এবার চলুন রওনা দিই। বাকি কথা সব না হয় পথে যেতে যেতে বলবো। বেশ, তাহলে আমি একটা গাড়ি ডাকছি। আশা করছি মিনিট 15-র মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব। আর আপনি স্টেশন থেকে একটা টেলিগ্রাম করে দেবেন যে আমরা আপনার সাথে যাচ্ছি। পাশাপাশি সকলের মনে একটা এরকম ধারণা অবশ্যই তৈরি করবেন যে লিভারপুলে এখনো তদন্ত চলছে। তাহলে অপহরণকারীরা তেমন সতর্ক হবে না, আর এই সুযোগে আমরা আমাদের অনুসন্ধান চালাবো। আশা করি এখনো বিষয়টা
পুরোপুরি হাতের বাইরে চলে যায়নি। দেখা যাক। সেই সন্ধ্যায় আমরা পৌঁছলাম পিক কান্ট্রি সাইডে ডক্টর হ্যাক্সটেবলের নামজাদা স্কুলের অতিথি নিবাসে। আমরা পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে গেল, কিন্তু পৌঁছেই এমন একটা আকস্মিক ঘটনার সম্মুখীন হতে হলো যেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আমরা ঢুকতেই হন্তদন্ত হয়ে স্কুলের বাটলার ছুটে এলো। তারপর চাপা গলায় ডক্টর হ্যাক্সটেবলকে বলল, স্যার, হিজ গ্রেস এবং মিস্টার ওয়াইল্ডার এসেছেন। আপনার সাথে দেখা করবেন বলে আপনার স্টাডিতে বসে অপেক্ষা করছেন। আমরা চারপরনাই অবাক হলাম। ডিউক এই সময় এখানে কি করছেন? তিনি কি কোনোভাবে জানতে পেরে গেছেন যে তার বিনা অনুমতিতে ডক্টর হ্যাক্সটেবল আমাদের ডেকেছেন তদন্ত করতে? প্রিন্সিপাল সাহেবও দেখলাম রীতিমতো বিচলিত হয়ে পড়েছেন। তিনি বললেন, বেশ, আসুন তাহলে আপনার সাথে হিজ গ্রেসের আলাপ করিয়ে দিই। ডিউক অফ হোল্ডারনেসের ছবি আমি আগে বহুবার দেখেছি, কিন্তু এখন প্রথমবার তাকে সামনে থেকে দেখে যেন একেবারেই অন্যরকম লাগলো। লম্বা সুঠাম চেহারা, অত্যন্ত মার্জিত পোশাক পরিচ্ছদ, লম্বা মুখের গড়ন, টিকালো নাক, গায়ের রং ফ্যাকাশে, আর সেই রঙের সাথে এক চরম বৈপরীত্য সৃষ্টি করেছে তার গাল ভরা উজ্জ্বল লাল দাড়ি। ভদ্রলোকের চোখের শীতল চাহনি দেখে স্পষ্ট বুঝতে পারলাম যে পরিস্থিতি বিশেষ সুবিধাজনক নয়। ডিউকের পাশে দাঁড়িয়ে একটি কত হবে, ওই বছর 23-24 তরুণ। বুঝলাম ইনি হলেন জেমস ওয়াইল্ডার, ডিউকের প্রাইভেট সেক্রেটারি। ছোটখাটো চেহারা, চোখে মুখে কেমন যেন অতি সতর্ক চঞ্চল দৃষ্টি। তিনি প্রথম কথোপকথন শুরু করলেন। আমি আজ সকালে একবার এসেছিলাম ডক্টর হাক্সটেবল, কিন্তু ততক্ষণে আপনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বাকিদের কাছে শুনলাম যে আপনি নাকি মিস্টার শার্লক হোমসকে আমন্ত্রণ করে এখানে নিয়ে আসতে গেছেন। আপনার ইচ্ছে তিনি এই কেসের দায়িত্ব নিন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ডক্টর হাক্সটেবল, হিজ গ্রেস এই ঘটনায় অত্যন্ত বিস্মিত হয়েছেন। তিনি ভাবতে পারেননি যে আপনি তার সাথে পরামর্শ না করে এমন একটা পদক্ষেপ নিতে পারেন। ডক্টর হ্যাক্সটেবল আমতা আমতা করে বললেন, কিন্তু মিস্টার ওয়াইল্ডার, আসলে যখন জানতে পারলাম যে পুলিশ ব্যর্থ হয়েছে। ডিউক কিন্তু কোনোভাবেই বিশ্বাস করেন না যে পুলিশ ব্যর্থ হয়েছে। কিন্তু মিস্টার ওয়াইল্ডার, আপনি তো ভালো করেই জানেন ডক্টর যে হিজ গ্রেস সমস্ত রকম পাবলিক স্ক্যান্ডাল এড়াতে চাইছেন। তিনি কোনোভাবেই বেশি মানুষকে এই বিষয়টির মধ্যে আনতে চান না। ডক্টর হ্যাক্সটেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বেশ, তাহলে আমি না হয় আপনাদের কথাই মেনে নিচ্ছি। আজ রাতটা আমার আতিথ্য গ্রহণ করে মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসন না হয় আগামীকাল সকালের ট্রেনেই লন্ডন ফিরে যাবেন। অন দ্য কন্ট্রারি ডক্টর হক্সটেবল, আমি ফিরে যাব না। হার্ডলি দ্যাট। হঠাৎ করে হোমসের কণ্ঠস্বরে আমরা সকলেই ঈষৎ চমকে উঠলাম। তার গলার স্বর যতখানি বিনীত, ঠিক ততখানি বলিষ্ঠ। সে বলে চলল, এখানকার জল হাওয়ায় ইতিমধ্যেই বেশ সতেজ বোধ করছি আমি। ইটস ইনভিগোরেটিং এন্ড প্লেজেন্ট। তাই আমার ইচ্ছে যে আগামী কয়েকটা দিন আমি এখানেই কাটাবো। এবার আপনি সিদ্ধান্ত নিন যে আমি আপনার অতিথি নিবাসে থাকবো নাকি গ্রামের স্থানীয় সরাইখানায়। ইটস ফর ইউ টু ডিসাইড। দেখে বুঝলাম প্রিন্সিপাল সাহেব কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছেন না। এই অস্বস্তিকর অবস্থা থেকে তাকে উদ্ধার করলেন স্বয়ং ডিউক অফ হোল্ডারনেস। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, দেখুন মিস্টার হ্যাক্সটেবল, এই বিষয়ে আমি আমার সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডারের সাথে সহমত যে মিস্টার হোমসকে আমন্ত্রণ জানানোর আগে আপনি আমার সাথে পরামর্শ করতে পারতেন, না সেটাই উচিত ছিল। কিন্তু এখন বিষয়টা হলো যে মিস্টার হোমস যখন সবটা জেনেই গেছেন, তখন তার সাহায্য না নেওয়া একরকম বোকামিই হবে। মিস্টার হোমস, আপনাকে কোনো মতেই গ্রামে সরাইখানায় যেতে হবে না। আপনি আমার ছেলেকে খুঁজতে এতদূর ছুটে এসেছেন, তাই আমি আপনাকে আমার হোল্ডারনেস হলে এসে থাকার জন্যই আমন্ত্রণ জানাচ্ছি। আপনার আতিথ্যের সকল দায়িত্ব এখন আমার। হোমস বিনীত কণ্ঠে বলে উঠল, অজস্র ধন্যবাদ ইয়োর গ্রেস। তবে তদন্তের সুবিধার্থে
আমার পক্ষে এখানে অর্থাৎ ঘটনাস্থলে থাকাটাই বেশি ভালো হবে। আচ্ছা বেশ মিস্টার হোমস, যেমন আপনার ইচ্ছে। আপনি যদি আমাদের থেকে কিছু জানতে চান তবে প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করবার। থ্যাংক ইউ ইয়োর গ্রেস। আমাকে হয়তো 1-2 বার আপনার বাড়িতে দেখা করতে যেতে হতে পারে। আচ্ছা, আমাকে এখন আপনি শুধু একটা কথা বলুন, আপনার ছেলের অন্তর্ধান সম্পর্কে আপনার মনে কি কোনো নিজস্ব ব্যাখ্যা আছে? মানে আপনি কি কোনো রকম কিছু সন্দেহ করছেন? আগে না মিস্টার হোমস। বেশ, আরেকটা বিষয়ে প্রশ্ন করব, যদিও বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, কিন্তু কাজের স্বার্থে আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার স্ত্রী অর্থাৎ ডাচেস এই বিষয়টার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারেন? ডিউকের মধ্যে একটা ইতস্তত ভাব ফুটে উঠল। কয়েক মুহূর্ত ভেবে তিনি বললেন, না মিস্টার হোমস, আমার মনে হয় না এই বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক আছে বলে। তাহলে আর একটি মাত্র ব্যাখ্যাই বাকি থাকে। কেউ আপনার ছেলেকে অপহরণ করেছে মুক্তিপণ পাওয়ার জন্য। তো আপনি কি এখনো পর্যন্ত মুক্তিপণ দাবি করে কোনো চিঠি পেয়েছেন? আগে না। বেশ, একটা শেষ প্রশ্ন ইয়োর গ্রেস। ঘটনার দিন কি আপনি আপনার ছেলেকে চিঠি লিখেছিলেন? না, আমি তো তার আগের দিন লিখেছিলাম। এক্স্যাক্টলি, আর চিঠিটা সে পায় ঘটনার দিন। হ্যাঁ। এটুকু বলুন, চিঠিতে কি এমন কোনো কথা আপনি লিখেছিলেন যা পড়ে ওর মন খারাপ হতে পারে এবং যার ফলে ও স্বেচ্ছায় এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে? না মিস্টার হোমস, সার্টেনলি নট। চিঠিটা কি আপনি নিজের হাতে পোস্ট করেছিলেন ইয়োর গ্রেস? ডিউক কোনো উত্তর দেওয়ার আগেই তার সেক্রেটারি হঠাৎ রাগত কণ্ঠে বলে উঠলেন, মিস্টার হোমস, হিজ গ্রেস নিজের হাতে চিঠি পোস্ট করতে অভ্যস্ত নন। সমস্ত চিঠি একত্রে টেবিলের উপর রাখা ছিল এবং আমি নিজের হাতে সেগুলো পোস্ট ব্যাগে ভরি। আপনি কি নিশ্চিত যে এই চিঠিটাও ওই চিঠিগুলোর মধ্যেই ছিল? হ্যাঁ, আমি সেটা খেয়াল করেছিলাম। বেশ, ইয়োর গ্রেস, আপনাকে দিনে প্রায় কটা চিঠি লিখতে হয়? ডিউক এবার বললেন, তা প্রায় 20 থেকে 30টা। কিন্তু এই প্রশ্নটা কি প্রাসঙ্গিক মিস্টার হোমস? হতেও তো পারে ইয়োর গ্রেস। আমি পুলিশকে প্রস্তাব দিয়েছিলাম দক্ষিণ ফ্রান্সে তদন্ত চালাতে। যদিও আপনাকে তো বললামই যে আমি বিশ্বাস করি না যে ডাচেস এই ব্যাপারে জড়িত। কিন্তু বাচ্চা ছেলের মতিগতির কথা তো আর কেউ বলতে পারে না। হতেও তো পারে যে সে নিজে পালিয়ে মায়ের কাছেই চলে গেছে, আর ওই জার্মান শিক্ষক সহানুভূতির বশেই তাকে সাহায্য করেছেন। এখনো সেখান থেকে কোনো খবর আসেনি। দেখা যাক। যাই হোক, আমি এখন আসি মিস্টার হোমস। হোমসের মনে আরও কিছু প্রশ্ন করার ইচ্ছে ছিল হয়তো, কিন্তু ডিউক কথা বলার পর আর প্রশ্ন করবার তেমন জায়গা থাকে না। তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে একদমই পছন্দ করেন না। প্রতিটা নতুন প্রশ্ন তাই তার কাছে নতুন করে অস্বস্তির উদ্রেক করছে। তারা চলে যাওয়ার প্রায় সাথে সাথেই আমার বন্ধু বর একেবারে ঝাঁপিয়ে তদন্তে নেমে পড়ল। ছেলেটির ঘরটা ভালো করে পরীক্ষা করা হলো। বোঝা গেল ওই একটি জানালা বাদে ঘর থেকে পালাবার আর কোনো সম্ভাব্য পথ নেই। জার্মান শিক্ষকের ঘর পরীক্ষা করেও বিশেষ নতুন কিছু পাওয়া গেল না। শুধু তার জানালার আইভিলতার খানিকটা ছেঁড়া আর তলায় নরম মাটিতে তার পায়ের ছাপ পাওয়া গেল। তাছাড়া আর কোথাও কোনো ক্লু নেই। হোমস একাই 4-5টা ঘুরে 11টার পর ফিরে এলো। দেখলাম পোস্ট অফিস থেকে সে স্থানীয় অঞ্চলের একটা ম্যাপ কিনে এনেছে। ঘরে এসে ম্যাপটা খাটের উপর বিছিয়ে দিল সে। লণ্ঠনের আলোয় মানচিত্রখানা খুঁটিয়ে দেখতে লাগলাম আমরা। হোমস পাইপ ধরাতে ধরাতে বলল, কেসটা ক্রমশ জমে উঠছে ওয়াটসন। কয়েকটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং। তদন্তের সুবিধার জন্য আগে এই জায়গাটার ভৌগোলিক পরিবেশটা ভালো করে জানতে হবে। এই ম্যাপটা ভালো করে দেখো। এই যে এখানে এই যে কালো চৌকো চিহ্নটা দেখছো, এটা হলো এই প্রাইমারি স্কুল। আচ্ছা, এখানে আমি একটা পিন দিয়ে এই মার্ক করে দিলাম। আচ্ছা, এবার দেখো এই যে লাইনটা, এটা হলো মেইন রোড। দেখো রাস্তাটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে, ঠিক এই স্কুলের পাশ দিয়ে।
সাথে এটাও খেয়াল করো, দুদিকেই 1 মাইলের মধ্যে কিন্তু অন্য কোনো সাইড রোড নেই। অতএব আমরা ধরে নিতে পারি যে পলাতকরা পালিয়েছে এই মেইন রোড ধরেই। হ্যাঁ, একদমই তাই। আর আমরা ভাগ্যবান যে সেই রাতে এই রাস্তায় কে বা কারা গেছে তা আমরা জানতে পারবো। এই যে এখানে এই রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে, এই যে এট দিস পয়েন্ট, ওখানে রাতে একজন কনস্টেবল ডিউটিতে ছিলেন, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমি এইমাত্র সেই কনস্টেবলের সাথে দেখা করে এলাম। তিনি জানালেন যে সারা রাতে একবারের জন্য তিনি নিজের জায়গা থেকে সরেননি। তিনি 100% নিশ্চিত যে সেই রাতে কেউ ওই রাস্তা দিয়ে যায়নি, না কোনো বাচ্চা ছেলে, না কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি। ভদ্রলোককে দেখে কিন্তু বেশ নির্ভরযোগ্য এবং করিতকর্মা বলেই মনে হলো, তাই তার কথায় আমি বিশ্বাস করছি। তাহলে একটা ভাবনার পথ কিন্তু আটকে গেল ওয়াটসন। এবার আমাদের অন্য পথে ভাবতে হবে। এই পথে দ্য রেড বুল নামে একটা সরাইখানা আছে। সেখানকার মালকিন খুব অসুস্থ। তিনি ম্যাকলটন থেকে ডাক্তার ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু ডাক্তার ব্যস্ততার কারণে রাতে আসতে পারেননি, এসেছেন আজকে সকালে। এবার ডাক্তার আসার অপেক্ষায় সরাইখানার লোকজন সারা রাতি সতর্ক হয়ে জেগে বসেছিল এবং বারবার রাস্তার দিকে তারা নজর রাখছিল। তারাও জানালো যে ওই রাস্তা দিয়ে তারা কাউকে যেতে বা আসতে দেখেনি। অতএব আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে পলাতকরা আসলে রাস্তা দিয়ে পালায়নি। কিন্তু তাহলে ওই বাইসাইকেল? সঠিক কথা, এবার সেই কথাই বলবো তোমাকে। দেখো, যদি এরা রাস্তা দিয়ে পালিয়ে না থাকে তাহলে তারা গ্রামের মুয়ার্স অর্থাৎ খোলা মাঠের পথ দিয়ে গেছে। আর সেদিকে যেতে হলে এদের যেতে হবে সোজাসুজি উত্তর মুখে অথবা সোজা দক্ষিণ মুখে, তাই তো? এটুকু নিশ্চিত। এবার এই দুটো সম্ভাবনাকে একটু তুলনা করে দেখা যাক। বাড়ি অর্থাৎ স্কুল বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে গেলে দিগন্ত বিস্তৃত শুধু চাষের জমি, সেগুলো আবার মালিকানা অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করা এবং মাঝখান দিয়ে পাথরের পাঁচিল তোলা, অল দোজ ড্রাই স্টোন ওয়ালস যেগুলো এইখানে দেখা যায়। সেখান দিয়ে বাইসাইকেল নিয়ে পালানো নিশ্চয়ই সম্ভব নয়। অতএব সেই সম্ভাবনাও বাতিল। তাহলে এবার দেখতে হবে যে স্কুল বাড়ির উত্তর দিকে গেলে কি পাওয়া যায়। সেখানে প্রথমেই আছে কিছু ছোট ছোট অরণ্যের সমাবেশ, গ্রোভ অফ ট্রিজ। এই যে এইখানে দেখো, এখানে মার্ক করা আছে র্যাগেড শো নাম দিয়ে। এইটাই হলো সেই জায়গা। এবার এটা ছাড়িয়ে যদি আরো উত্তরে যাওয়া হয় তাহলে পড়বে এক বিশাল উন্মুক্ত প্রান্তর, যাকে আমরা বলি মুক্ত উপত্যকা বা মোর। এই মোরের নাম লোয়ার গিল মোর। এর বিস্তৃতি প্রায় 10 মাইল। উত্তর দিকে এর উচ্চতা ক্রমশ বাড়ছে, মানে ঢালের মতো এটা উপর দিকে উঠে গেছে। এই মোরের একদিকেই আমাদের মাননীয় ডিউক মশাইয়ের বাসভবন, হোল্ডনেস হল। রাস্তা ধরে গেলে 10 মাইল, আর মিউরের মধ্যে দিয়ে শর্টকাট করলে 6 মাইল। গোটা মোর এলাকা জুড়ে অন্য কোনো জনমনীষীর দেখা পাওয়া যাবে না। ডেসোলেট প্লেইন। শুধু একেবারে শেষ প্রান্তে এই জায়গাটায় কয়েকটা ছোট ছোট কটেজ আছে। সেগুলো মূলত চাষি এবং মেষ পালকদের বাসস্থান বলতে পারো। এরপর চেস্টারফিল্ড হাই রোড, তার পাশে একটা গির্জা, 2-3টে কটেজ আর একটা সরাইখানা। এরপর দুর্গম পার্বত্য অঞ্চল, ভীষণ খাড়াই। আমি নিশ্চিত এই উত্তর দিকটাতেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু ওই বাইসাইকেলটা কোথায় গেল? আরে তুমি তো দেখছি একেবারে এই বাইসাইকেলটা নিয়ে অবসেসড হয়ে পড়েছো। দেখো, ভালো কোনো সাইক্লিস্ট অনায়াসে মোড়ের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যেতে পারে। আর ঘটনার রাতে আকাশে পূর্ণিমার জ্যোৎস্না ছিল, এটা ভুলে যেও না। ঠিক এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। তারপর ভিতরে এলেন ডক্টর হাক্সটেবল। তার চোখে মুখে চরম উত্তেজনার ছাপ। দেখলাম তার হাতে ধরা একটা নীল রঙের ক্রিকেট ক্যাপ, চারপাশ দিয়ে সাদা বর্ডার দেওয়া। তিনি বলে উঠলেন, শেষমেশ একটা ক্লু পাওয়া গেছে মিস্টার হোমস। এবার বোধহয় ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে। এই যে দেখুন, ও টুপি। কোথায় পাওয়া গেল এটা? মোড়ের মধ্যে একদল জিপসি ক্যাম্প করছিল, ওদের ভ্যানের মধ্যেই পাওয়া গেছে এটা। তারা মঙ্গলবারে এইখান থেকে চলে গেছিল। আজ পুলিশ এদের ট্রেস করে ক্যারাভ্যানটা চিরুনি তল্লাশি করে, আর তখনই পাওয়া যায় এটা। তো এ ব্যাপারে জিপসিদের কি বক্তব্য?
ওরা বলছে মঙ্গলবার সকালে ওদেরই একজন মুরের মধ্যে এটা কুড়িয়ে পায়। আরে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা মিথ্যে কথা বলছে। এরা জানে ছেলেটা কোথায় আছে। শয়তানগুলোকে সব গারদে ভরা হয়েছে। এইবার পুলিশের মার খাবার ভয়ে অথবা ডিউকের কাছ থেকে পয়সা পাওয়ার লোভে এরা নিশ্চয়ই মুখ খুলবে। বেশ, তাহলে তো ভালোই। ডক্টর হাক্সটেবল চলে যাওয়ার পর হোমস বলল, যাক, আর কিছু না হোক, এখন এটুকু অন্তত সুনিশ্চিত হওয়া গেল যে ঘটনা যা ঘটেছে তা উত্তর দিকেই ঘটেছে। তবে ওই কয়েকজন জিপসিকে গ্রেফতার করা ছাড়া পুলিশ প্র্যাকটিক্যালি আর কিছুই করলো না। এবার এখানে দেখো ওয়াটসন, ম্যাপে স্পষ্ট দেখাচ্ছে যে মোয়ারের মধ্যে দিয়ে একটা নদী বয়ে গেছে। এর মধ্যে কোনো কোনো জায়গায় পাঁকের চড়া আছে, বিশেষ করে স্কুল আর হোল্ডেনেস হলের এই মাঝের অংশটায়। এই শুকনো আবহাওয়ায় অন্য কোনো অংশে খুঁজে কতটা লাভ হবে আমি জানি না, তবে ওই বিশেষ অংশটায় নরম কাদামাটি থাকার জন্য পলাতকদের কিছু চিহ্ন পাবার বিশেষ সম্ভাবনা রয়েছে। কাল তোমাকে সকাল সকাল ডেকে দেবো, তারপর আমরা দুজন বেরিয়ে পড়বো অনুসন্ধান চালাতে। আজকে চলো, গুড নাইট। শার্লক হোমসের কথার নড়চড় হয় না। ভোরবেলা তার ডাকেই ঘুম ভাঙল। দেখি সে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সে বলল, একবার গোটা লন আর বাইসাইকেল রাখার শেডটা চক্কর দিয়ে এলাম। সামনের ওই ছোট জঙ্গলটা, ওই যেটার নাম র্যাগেড শো, ওখান থেকেও হেঁটে এলাম। নাও দেখি, এবার চলো। পাশের ঘরে কোকোয়া, ব্রেকফাস্ট সব রেডি। চলো, জলদি করো, সারাদিন বিস্তর কাজ আমাদের। চলো। অলস ভাবাপ্লুত শার্লক হোমসের মধ্যে থেকে এভাবেই মাঝে মাঝে একটা করিতকর্মা চটপটে সত্তা বেরিয়ে আসে, যখন সে দেখে যে তার সামনে একটা চ্যালেঞ্জিং কাজ রয়েছে। ওর উত্তেজনাময় চোখ মুখের দিকে তাকিয়ে মনে একটা আশার আলো জেগে উঠল। যতই কঠিন কাজ হোক, সফল আমরা হবই। যদিও দিনের শুরুটা হলো চরম হতাশা দিয়েই। মনে অনেক আশা নিয়ে আমরা উন্মুক্ত মোড়ের ওপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলাম সেই নদীর চড়া তথা জলাভূমির ধারে। ছেলেটি নিজের বাড়ির পথে গিয়ে থাকলে ওখানে ওর পায়ের ছাপ পড়বেই, কিন্তু তার বা সেই জার্মান শিক্ষকের চলাফেরার কোনো চিহ্নই সেখানে পাওয়া গেল না। হোমসের মুখ ভার হয়ে এলো। অতি সন্তর্পণে আমরা তবুও চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। হ্যাঁ, খানিক দূর এগিয়ে এক জায়গায় প্রচুর ভেড়ার গরুর পায়ের ছাপ দেখতে পেলাম আমরা, কিন্তু আর কিচ্ছু না। হোমস বলল, খানিক দূর এগোলে এরকমই আরেকটা জলা পড়বে, সেখানটাও একবার দেখতে হবে, বুঝলে? আরে, এটা কি? আমরা ঝুঁকে পড়ে দেখলাম কাদামাখা সরু এক ফালি আলের পথ। তার ঠিক উপরে নরম মাটির ওপর একটা বাইসাইকেলের টায়ারের দাগ। আমি উল্লসিত কণ্ঠে বললাম, এই তো হোমস, পেয়ে গেছি। হোমস গম্ভীর মুখেই মাথা নাড়ল, তারপর বলল, না ওয়াটসন, না, এটা একটা বাইসাইকেলের টায়ারের দাগ নিঃসন্দেহে, কিন্তু ওই বিশেষ সাইকেলটার নয়। প্রায় 42 ধরনের পৃথক পৃথক টায়ারের ছাপ নিয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। এটা একটা ডানলপ টায়ারের দাগ। এই টায়ারের বাইরের দিকে একটা বাড়তি কভার থাকে, কিন্তু হাইডেগারের সাইকেলের টায়ার হচ্ছে পামার কোম্পানির। সেই টায়ারের ছাপে একটা এরকম আড়াআড়ি স্ট্রাইপ ডিজাইন থাকে। অতএব এটা হেয়ার হাইডেগারের সাইকেলের চাকার দাগ নয়। তাহলে কি ছেলেটি একটা অন্য বাইসাইকেলে? হতে পারে, কিন্তু ওর নিজের যে কোনো সাইকেল নেই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর দাগটা দেখে তো বোঝা যাচ্ছে এটা স্কুলের দিক থেকেই আসছে। আচ্ছা হোমস, উল্টোটা নয় তো? হয়তো দাগটা স্কুলের অভিমুখেই যাচ্ছে। না 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 ওয়াটসন, না, তা একেবারেই নয়। খেয়াল করো, একটা চাকার দাগ অপেক্ষাকৃত গভীর, আরেকটা অপেক্ষাকৃত হালকা। কেন? এটা খুব স্বাভাবিক, কারণ বসার সিটটা পেছন দিকে থাকে। ফলে যখন কেউ সাইকেল চালায় তখন তার গোটা ওজনটা পড়ে পিছনের চাকার ওপর, ফলে ওই দাগটা বেশি গভীর হয়। এবার দেখো, হালকা চাকার দাগটা স্কুলের দিকে নয়, বরং উত্তরমুখী, অর্থাৎ বাইসাইকেল স্কুলের দিক থেকে উত্তর দিকে গেছে। এবার দেখো, ঘটনার সঙ্গে এর যোগাযোগ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু তদন্তের স্বার্থে আপাতত আমরা এই দাগটাকেই ফলো করব। এসো। সেই মতোই আমরা এগিয়ে চললাম। আরো
বেশ কিছুটা চলার পর জলাটা শেষ হতেই চাকার দাগটাও মিলিয়ে গেল। আমরা আবার ফিরতি পথ ধরে একটা জায়গায় এসে থামলাম। এখানে আবার সামান্য একটু নরম মাটির ওপর দাগ পাওয়া গেল, কিন্তু তাও মিলিয়ে গেছে ঘাস জমিতে। তবে যতদূর বুঝলাম, স্কুলের পাশের জঙ্গলেই সাইকেলটা দাঁড়িয়েছিল এবং সেখান থেকেই বেরিয়ে উত্তর মুখে রওনা দিয়েছে। আমরা দুজনেই দুটো বোল্ডারের ওপর বসে পড়লাম। একটু জিরিয়ে নেওয়া দরকার। প্রায় মিনিট 15 চিন্তামগ্ন হয়ে নীরবে বসে থাকার পর হোমস বলল, ওয়েল ওয়াটসন, কোনো ধূর্ত অপরাধীর পক্ষে বাইসাইকেলের টায়ার বদলে পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা সম্ভব, এটা আমি মানছি। কিন্তু এক্ষেত্রে যাকে এই মুহূর্তের জন্য এই বিষয়টা আমি না হয় একটু দূরে সরিয়ে রাখছি। এখন চলো আমাদের তল্লাশির কাজটা ভালো করে শেষ করা যাক। আমাদের এখনো কিন্তু অনেকখানি অংশ ঘুরে দেখা বাকি। চলো। আমরা আবারও পরিকল্পনা মাফিক আমাদের চিরুনি তল্লাশি শুরু করলাম। এবার প্রথমেই খুঁজতে হবে জলাভূমির ধারটা। বেশ অনেকক্ষণ সময় ধৈর্য ধরে খোঁজার পর আমাদের চরম অধ্যাবসার পুরস্কার মিলল। জলাভূমির একেবারে নিচের অংশটায় একটা বড়সড় ডোবা, তার এক পাশ দিয়ে চলে গেছে ভীষণ রকম কর্দমাক্ত একটা সরু আলপথ। জায়গাটার কাছে এসেই হোমস উত্তেজনায় চিৎকার করে উঠল। আমরা দুজনেই দেখলাম সেই কাদামাখা রাস্তার ওপর একটা গভীর সাইকেলের টায়ারের দাগ। নিঃসন্দেহে পামার কোম্পানির টায়ার। হোমস বলল, এতক্ষণে পেয়েছি ওয়াটসন, এটা নিঃসন্দেহে হেয়ার হাইডেগারের সাইকেলের চাকার দাগ। আমরা যা খুঁজছিলাম তা খুঁজে পেয়েছি। আমরা তবে ঠিক পথেই এগোচ্ছি, কি বলো? অভিনন্দন হোমস। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই তো সবে কলি সন্ধে, এখনো অনেক পথ হাঁটা বাকি। আমাকে অভিনন্দন জানানোর সময় পরেও পাবে। চলো এবার আমরা এই দাগটাকে ফলো করি। তবে হ্যাঁ, খুব সাবধানে হাঁটতে হবে যাতে তোমার আমার পায়ের ছাপ পড়ে এই দাগটা নষ্ট না হয়। এটা কিন্তু খুব ভাইটাল এভিডেন্স। আমরা দাগটাকে অনুসরণ করে অতি সন্তর্পণে সামনের দিকে এগোতে লাগলাম। তবে সমস্যাটা হলো মাঝে মাঝেই শুকনো জমিতে দাগটা হারিয়ে যাচ্ছে। তবে এই জায়গাটা জলাভূমির কর্দমাক্ত অংশ হওয়ায় মাঝে মাঝে কিছু ভিজে অংশে দাগটা আবার ফুটে উঠতে লাগলো। তাই আমাদের অনুসরণ খানিক বিলম্বিত হলো বটে, কিন্তু বন্ধ হলো না। হোমস বলল, এই জায়গার দাগটায় একটা জিনিস খেয়াল করেছো ওয়াটসন? দেখে বোঝা যাচ্ছে যে সাইকেলের চালক এই অংশে এসে গতি বাড়িয়েছেন। কি করে বুঝলাম বলো তো? খেয়াল করে দেখো, এখানে সামনের চাকা আর পেছনের চাকা দুটোই গভীরভাবে ছাপ ফেলেছে। এটা কখন হয়? তখন যখন সাইকেলের গতি বাড়ানোর উদ্দেশ্যে চালক সামনের হ্যান্ডেল বারের ওপর ঝুঁকে পড়েন। ভাই জোভ, এ কি? এখানে এসে তো ভদ্রলোক সাইকেল থেকে পড়ে গেছেন বলে মনে হচ্ছে। দেখলাম একপাশের কাদার ওপর বেশ অনেকখানি দেবে গেছে। তারপর আবার দুটো পায়ের ছাপ, তারপরই আবার চাকার দাগ শুরু। আমি বললাম, হ্যাঁ হতে পারে হোমস, যেরকম কাদা চারদিকটা, হয়তো কাদার ওপর চাকাটা স্কিড করে গেছে আর ভদ্রলোকও টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েছেন এখানে। না ওয়াটসন, ব্যাপারটা তার থেকে অনেক বেশি জটিল বলে মনে হচ্ছে। এই দেখো। বলে হোমস পাশের একটা হলুদ ফুল গাছের ঝোপ থেকে কয়েকটা ভাঙা ডাল তুলে আমাকে দেখালো। আতঙ্কিত চোখে আমি দেখলাম সেই ডাল, পাতা আর হলুদ ফুলগুলোর মধ্যে গাঢ় লাল লাল ছোপ, রক্তের ছোপ। কিছু কিছু অংশে সেই রক্ত জমে কালচে রং নিয়েছে। লক্ষ্য করে দেখা গেল ঝোপের ওপর মাটির ওপরেও কালচে রক্তের দাগ বসেছে। হোমস বলল, ব্যাপার স্যাপার একদম ভালো লাগছে না ওয়াটসন। খুব সাবধান, একটাও ভুলভাল স্টেপ ফেলবে না। অনুমান করা যায় এই ভদ্রলোক পড়ে গিয়ে আহত হন, তারপর কোনো মতে সাইকেলে উঠে আবার এগোতে থাকেন। কিন্তু ওয়াটসন, একজন ডাক্তার হিসেবে তোমার কি মনে হয়, এই নরম মাটিতে পড়ে কেউ এতখানি আহত হতে পারে কি? পারে না তো? তাহলে বিষয়টা এবার নতুন করে ভেবে দেখার দরকার ওয়াটসন। ভদ্রলোক পড়ে গিয়ে আহত হননি, বরং আহত হয়ে পড়ে গিয়েছেন। এবার প্রশ্ন হলো, কে তাকে আক্রমণ করলো?
পাশে তো আর কোনো সাইকেলের চাকা বা পায়ের দাগও নেই। আর ওই যে দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছে সেটা নিঃসন্দেহে হ্যার হাইডেগারেরই পায়ের ছাপ, কারণ স্কুলের জানালার নিচে ওর যে পায়ের ছাপটা পাওয়া গিয়েছিল সেটা এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। এবার দেখো, বাঁ দিকে কিছু গরু বাছরের পায়ের ছাপ রয়েছে, তাহলে কি কোনো ষাঁড় বা গরু নাকি গুতিয়ে? না 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 ওয়াটসন, সেটা খুব অসম্ভব বলে মনে হচ্ছে। চলো তো, আমাদের আরো এগোতে হবে। আমার ধারণা সামনে আরো অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। চলো। আমাদের আর খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না। দেখলাম চাকার দাগ ডান দিকে আচমকা মোড় নিয়েছে। ডান দিকে ঘুরে হাত পিশেক সামনে এগোতেই একটা ছোপের মধ্যে চকচকে কি যেন একটা চোখে পড়লো আমার। মনে হলো ধাতব কিছু একটা রোদে চকচক করছে। জিনিসটা হোমসেরও চোখে পড়েছে। আমরা ছুটে গেলাম সেই দিকে। তারপর দুজনে মিলে ছোপের দিক থেকে টেনে বের করলাম একটা বাইসাইকেল। তার চাকায় পামার কোম্পানির টায়ার, একটা প্যাডেল বেঁকে গেছে, আর হ্যান্ডেল সহ সাইকেলের সামনের অংশটা একেবারে রক্তে মাখামাখি। ঝোপের অন্যদিকে চোখ পড়তেই দেখলাম সেখান থেকে বেরিয়ে আছে একটা মানুষের জুতো পরা পা। সাইকেল ফেলে আমরা দৌড়ে গেলাম সেই প্রান্তে, আর যেতেই চোখে পড়ল একটা বিকৃত প্রায় মৃতদেহ। লম্বা চেহারা, গালে ছাপ দাড়ি, চোখে ভেঙে যাওয়া চশমা। ইনি নিঃসন্দেহে প্রায়োরি স্কুলের জার্মান শিক্ষক হের হাইডেগার। হতভাগ্য ভদ্রলোকের মৃত্যু হয়েছে মাথায় নিদারুণ আঘাত এবং তার থেকে রক্তপাতের কারণে। দেখলাম তার কপালে একটা থেঁতলে যাওয়ার ক্ষত। সম্ভবত কোনো ভারী এবং ভোঁতা অস্ত্র দিয়ে তার কপালে সজোরে আঘাত করা হয়েছে, আর তার ফলে করটির হাড় ভেঙে ভিতরে ঢুকে গেছে। অমন আঘাত পাওয়ার পরেও তিনি এতটুকু পথ আসতে পেরেছিলেন। জার্মান স্বাস্থ্য বলেই হয়তো সেটা সম্ভব হয়েছিল। দেখলাম তার পায়ে জুতো থাকলেও মোজা নেই, পরনের কোটের তলায় রাত পোশাক। উনি যে যেন তেন প্রকারেণ অপহৃত ছেলেটিকে উদ্ধার করতে ছুটেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। হোমস খুব সাবধানে মৃতদেহটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করতে লাগলো। দেখলাম ক্রমশ তার ভ্রুযুগল কুঞ্চিত হয়ে উঠছে। আমি বুঝলাম সে গভীরভাবে চিন্তামগ্ন। বেশ কিছুক্ষণ পর হতাশভাবে মাথা নেড়ে হোমস বলল, না হে ভায়া, এত কিছু আবিষ্কার করেও লাভের লাভ কিছু হলো না। এখন বুঝে পাচ্ছি না ঠিক কি করা উচিত। দেখো, আমার মন বলছে যে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে তদন্তটা আমাদের চালিয়ে যাওয়া উচিত, কারণ ইতিমধ্যেই অনেকখানি মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে আমাদের অবিলম্বে পুলিশকে খবর দেওয়া উচিত, কারণ না হলে এই হতভাগ্য ভদ্রলোকের মৃতদেহ সৎকার করা সম্ভব হবে না। বেশ, তাহলে ঠিক আছে, তুমি না হয় এদিকটা সামলাও, আর আমাকে একটা চিরকুট লিখে দাও। আমি বরং সেটা নিয়ে পুলিশের কাছে যাচ্ছি। আরে না ওয়াটসন, সেটা করা যাবে না। তোমাকে ছাড়া এই মুহূর্তে চলবে না আমার। তোমার সাহায্য এই মুহূর্তে প্রতি পদে পদে প্রয়োজন হবে আমার। আর একটা যদি নির্ভরশীল কাউকে পাওয়া যেত তাহলে ঝামেলা মিটে যেত। এই আচ্ছা, ওই দেখো তো, ওই দূরে ওইখানে ওই ঢিবিটার উপর একটা লোক কয়লা ভাঙছে না? ভেরি গুড, ওকে ডেকে আনো। আমি ওই লোককেই পুলিশের কাছে পাঠাবো। ডাকো। আমি প্রায় ছুটে গিয়ে লোকটাকে ডেকে আনলাম। সে একজন স্থানীয় চাষি, জ্বালানির জন্য কয়লা ভাঙছিল। হোমস তড়িঘড়ি ডক্টর হাক্সটেবলের উদ্দেশ্যে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দিয়ে একটা চিরকুট লিখল। তারপর সেটা লোকটির হাতে দিয়ে বলল, একটুও দেরি না করে এটা নিয়ে এই মুহূর্তে দ্য প্রায়োরি স্কুলের প্রিন্সিপাল ডক্টর হাক্সটেবলের কাছে যাবে। বলবে মিস্টার হোমস পাঠিয়েছেন, ভীষণ আর্জেন্ট। লোকটি বিষয়ের কতটা কি বুঝলো জানি না, কিন্তু সে বাধ্য ছেলের মতো হোমসের হুকুম তামিল করতে ছুটল। হোমস বলল, তাহলে এবার ভেবে দেখো ওয়াটসন, সকাল থেকে এখনো পর্যন্ত আমরা দুটো ক্লু পেয়েছি। একটা হলো পামার টায়ারের বাইসাইকেল এবং শিক্ষকের মৃতদেহ, আর অন্যটা হলো ডানলপ টায়ার যুক্ত একটা সাইকেলের চাকার দাগ।
তদন্তে আরও অগ্রসর হওয়ার আগে আমাদের একবার যাচাই করে নেওয়ার দরকার যে আমরা এখনো পর্যন্ত কতদূর কি জানি। তাহলেই এসেনশিয়াল তথ্যগুলোকে নেহাত কাকতালীয় ঘটনাগুলোর থেকে আলাদা করে ফেলতে পারবো। ফার্স্ট অফ অল, তোমাকে একদম হলফ করে বলে দিচ্ছি যে এই ছেলেটা নিজের ইচ্ছেতেই স্কুল থেকে পালিয়েছে। সে নিজেই জানালার বাইরের আইভি লতা বেয়ে নিচে নেমেছে এবং তারপর পালিয়েছে, হয় একা নয়তো অন্য কারোর সাথে। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার আসি মৃত জার্মান শিক্ষকের প্রসঙ্গে। ভেবে দেখো, ছেলেটা পালানোর সময় কিন্তু সম্পূর্ণ পোশাক পরিহিত অবস্থায় পালিয়েছে, অথচ হেয়ার হাইডেগার কিন্তু বেরিয়েছেন রাত পোশাকের ওপর কোট চাপিয়ে। পায়ে জুতো পরেছেন কিন্তু মোজা পরেননি। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি প্ল্যান করে বেরোননি, বেরিয়েছেন হঠাৎ তড়িঘড়ি করে। হ্যাঁ, নিঃসন্দেহে। এবার প্রশ্ন হলো যে তিনি খামোখা এরকম করতে গেলেন কেন? এর একটাই কারণ ওয়াটসন। মনে করে দেখো, ছেলেটার ঘরের জানালা আর শিক্ষক মশাইয়ের ঘরের জানালা মুখোমুখি, দুটো বিপরীত ওয়েঙে। সেই রাতে আকাশে চাঁদের আলো ছিল। নিজের ঘরের জানালা দিয়ে তিনি দেখতে পান যে এই ছেলে অর্থাৎ লর্ড সল্টের তার বেডরুমের জানালা দিয়ে নেমে পালাচ্ছে। ছেলেটাকে ধরে ফিরিয়ে আনবেন বলেই তিনি তড়িঘড়ি ওইভাবে জামা কাপড় পরে নিজের জানালা বেয়ে নেমে আসেন। তারপর শেড থেকে নিজের বাইসাইকেলটা নিয়ে ধাওয়া করেন। আর সেটা করতে গিয়েই ভদ্রলোক বেঘরে মারা পড়লেন। এবার আসি আমাদের আলোচনার সবচেয়ে জটিল পার্টটায়। সাধারণ বুদ্ধিতে কেউ যদি কাউকে ধাওয়া করতে চায় তাহলে কিভাবে করবে ওয়াটসন? পায়ে হেঁটে বা দৌড়ে? বিশেষ করে যখন একটা বাচ্চা ছেলেকে ধাওয়া করার প্রশ্ন উঠছে। ওরকম একজন সুঠাম চেহারার জার্মানের একটা বাচ্চাকে ধরতে কতক্ষণ লাগে? কিন্তু ভেবে দেখো, শিক্ষক মশাই কিন্তু সেটা করলেন না। তিনি ছুটলেন তার বাইসাইকেল নিতে। এটা তিনি কখনোই করতেন না যদি তিনি না দেখতেন যে ছেলেটাও দ্রুতগামী কিছু একটা চড়ে পালাচ্ছে। তার মানে হোমস, এটাই নিশ্চয়ই সেই ডানলপ টায়ারওয়ালা সাইকেলটা, ওটাতে চেপেই ছেলেটা পালিয়েছে। হ্যাঁ, সেটা হয়ে থাকতেই পারে। তবে দাঁড়াও, আমাদের এই রিকনস্ট্রাকশনের কাজটা আগে করে ফেলি। চোখ বন্ধ করে ভাবো, হেয়ার হাইডেগার বাইসাইকেল নিয়ে ছেলেটিকে অনুসরণ করলেন, আর তার মৃত্যু হলো স্কুল থেকে প্রায় 5 মাইল দূরে। এবার যদি বন্দুকের গুলিতে তার মৃত্যু হতো তাহলে হয়তো এটা মনে করার একটা কারণ থাকতো যে ছেলেটাই হয়তো দোষী, কারণ একটা বাচ্চা ছেলেও চাইলে বন্দুক থেকে গুলি ছুটতে পারে। কিন্তু এক্ষেত্রে তো মৃত্যু হয়েছে মাথার সামনে কোনো ভোঁতা অস্ত্র দিয়ে ভয়ানক জোরে আঘাত করার ফলে। ওই রকম মোক্ষম আঘাত তো কোনো বাচ্চার পক্ষে হানা সম্ভব নয় ওয়াটসন। তার জন্য একটা বলিষ্ঠ প্রাপ্তবয়স্ক হাতের প্রয়োজন। অর্থাৎ ছেলেটা পালানোর সময় ওর সঙ্গে আরও একজন কেউ সঙ্গী ছিল এবং ওরা অত্যন্ত দ্রুত গতিতে পালিয়েছে। না হলে একজন এক্সপার্ট সাইক্লিস্টের ওদের কাছে পৌঁছতে 5 মাইল পথ অতিক্রম করতে হতো না। তার আগেই উনি ওদের ধরে ফেলতেন। এবার ভেবে দেখো, আমরা ঘটনাস্থল পরীক্ষা করে কি পেয়েছি? শুধু কিছু গবাদি পশুর খুঁড়ের ছাপ, আর কিছু নয়। আশেপাশে 50 হাতের মধ্যে রাস্তা বলে কিন্তু কিছু নেই। এমনকি কোথাও কোনো দ্বিতীয় মানুষের পায়ের ছাপ পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো এই দ্বিতীয় বাইসাইক্লিস্ট খুনের সঙ্গে আদৌ জড়িতই নয়। কি বলছো হোমস? এটা তো অসম্ভব। সাইকেল থেকে পড়ে কারোর মাথার সামনেটা কখনো ওইভাবে ফাটতে পারে? তার উপরে যেখানে বিশেষ করে উনি নরম মাটিতে পড়েছেন। একদম ঠিক বলেছ ওয়াটসন। কিন্তু তাহলে মৃত্যুটা হলো কিভাবে হোমস? না হোমস, আমার কিছুই মাথায় ঢুকছে না। আহা, অত ব্যাকুল হইও না ভায়া। আমরা এর আগেও এমন বহু কঠিন পরিস্থিতিতে পড়েছি এবং একই সঙ্গে তার সমাধানও বার করে ফেলেছি। চলো আমরা বরং জায়গাটা আরো একবার ভালো করে খুঁজে দেখি। বিশেষ করে ওই ডানলপ টায়ারের দাগটা ভালো করে অনুসরণ করে দেখা যাক, যদি আরো কিছু তথ্য পাওয়া যায়। পরিকল্পনা মতো আমরা ডানলপ টায়ারের দাগ অনুসরণ করে চলতে লাগলাম। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম জলাভূমি শেষ হয়ে বুনো ছোপের জঙ্গল শুরু হয়েছে। বুঝলাম এখানে আর কোনোভাবেই সাইকেলের চাকার দাগ খুঁজে পাওয়া সম্ভব হবে না। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি বাঁদিকে যাওয়া যায় তাহলেই পড়বে হোল্ডারনেস হল। দূরে হলের টাওয়ারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর সোজাসুজি এগিয়ে গেলে পড়বে একটা ছোট্ট গ্রাম, আর তারপরেই চেস্টারফিল্ড হাই রোড।
সাতপাঁচ ভেবে আমরা দুজনেই গ্রামের পথ ধরলাম। খানিক এগোতেই চোখে পড়ল একটা নোংরা মতো সরাইখানা। সদর দরজার ওপর একটা মোড়কের ছবি দেওয়া সাইনবোর্ড, আর তাতে সরাইখানার নাম লেখা দ্য ফাইটিং কক। দরজার কাছে আসতেই হোমস হঠাৎ একটা ছোট্ট আর্তনাদ করে আমার কাঁধে ভর দিল। উরে বাবা! যেন তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, এমন ভাবে আমাকে ধরে দাঁড়ালো। বুঝলাম ওর পায়ে কোনোভাবে বেকায়দায় মচকা লেগে গেছে। এই ধরনের মচকাগুলো খুব বড় ব্যাপার না হলেও এতে তাৎক্ষণিকভাবে ব্যথা হয় কিন্তু ভীষণ। মাটিতে পা ফেলাই তখন দায় হয়ে দাঁড়ায়। বেশ বুঝতে পারলাম ওরও একেবারে শোচনীয় অবস্থা। আমার কাঁধে ভর দিয়ে কোনো রকমে কুড়িয়ে কুড়িয়ে হোমস পৌঁছল দরজার একেবারে সামনে। দেখলাম সেখানে একজন সন্ডামার্কা চেহারার মাঝবয়সী লোক উবু হয়ে বসে রয়েছে। মুখে একটা কালো রঙের খেটে পাইপ, এক মনে ধূমপান করছে লোকটা। হোমস একগাল হেসে বলল, কেমন আছেন মিস্টার রুবেন হাইজ? লোকটার চোখে মুহূর্তে একটা সন্দিগ্ধ দৃষ্টি ফুটে উঠল। অশিক্ষিত স্বরে লোকটা বলল, কে মশাই আপনি? আর আমার নামই বা কি করে জানলেন? হোমস বলল, আপনার নাম জানাটা এমন কোনো কঠিন কাজ নয়, কারণ আপনার মাথার ওপর সাইনবোর্ডটায় আপনার নামটা লেখা আছে। আর আপনি যেভাবে বাড়ির সদর দরজায় আয়েশ করে বসে আছেন তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনি এই বাড়ির মালিক। অন্যের বাড়ির দরজায় কেউ এভাবে গিয়ে বসে না তো। তো সে যাই হোক, তো যেটা বলছিলাম, আপনার কাছে একটা ঘোড়া বা টাঙা জাতীয় কিছু হবে? না মশাই, আমার কাছে সব টাকা ফাঙা নেই। একটাই মাত্র ঘোড়া আছে, সেটা আমার নিজের ঘোড়া। চাইলেও দেব না, আগের থেকে বলে দিচ্ছি। কিন্তু আমি যে একেবারেই মাটিতে পা ফেলতে পারছি না। তো আমি তাতে কি করবো? ফেলবেন না মাটিতে পা। কিন্তু আমি যে একেবারে হাঁটতেই পারছি না। তাহলে আর কি, ক্যাঙারুর মতো লাফিয়ে লাফিয়ে হাঁটুন। ছোট লোকটার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল ঠাটি একটা চর কষাই। কিন্তু হোমস দেখলাম একটু রাগ করল না, উল্টে হেসে বলল, তা ভালো বলেছেন বটে মশাই। তা যাই হোক, এবার কাজের কথায় আসি। দেখুন, আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাওয়ার দরকার, কিন্তু পায়ের এই অবস্থায় আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, একেবারেই না। তো আপনি যদি আমাকে একটা বাইসাইকেল বা কিছু ভাড়া দিতে পারেন তাহলে আমি কিন্তু আপনাকে ভালো মতন ভাড়া দিতে রাজি আছি। তো সাইকেলটা নিয়ে যাবেনটা কোথায়? হোল্ডনেস হল। লোকটা কিছুক্ষণ চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর হ্যাঁ হ্যাঁ করে বিশ্রীভাবে হেসে উঠল। তারপর আমাদের ধূলি ধূসরিত কর্দমাক্ত পোশাকের দিকে তাকিয়ে ব্যঙ্গে সুরে বলে উঠল, তো আপনারা ডিউক সাহেবের বন্ধু? হ্যাঁ, ডিউক সাহেবের বন্ধুরা মাঠে ঘাটে কাঁদা ঘেটে বেড়ায়, তো জানতাম না কোনোদিন। হ্যাঁ, হোমস বেশ একচোট হেসে উঠল, তারপর বলল, হ্যাঁ, তা আমরা মাঠে ঘাটে খানিক ঘুরি বটে, তবে আমাদের এই অবস্থায় দেখলেও ডিউক অত্যন্ত খুশি হবেন। কেন হঠাৎ খুশি হবেন কেন? খুশি হবেন তার কারণ আমরা তার হারানো পুত্রের সংবাদ নিয়ে এসেছি। এইবার সরাইখানার মালিক ভয়ানক রকম চমকে উঠল, বলল, কি, আপনার ছেলেটাকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, ছেলেটাকে লিভারপুলে খুঁজে পাওয়া গেছে। যে কোনো মুহূর্তে তাকে বাড়ি ফিরিয়ে আনা হবে। ও আচ্ছা। লোকটার মুখের অভিব্যক্তি আবারও বদলে গেল। মনে হলো লোকটা যেন বেশ একটু হাঁপ ছেড়ে বাঁচল। এবার যখন সে আবার কথা বলল তখন দেখলাম তার গলার স্বর বদলে গেছে। একটু বেশি ভদ্র স্বরে লোকটা এবার বলল, দেখুন, ডিউক সাহেবের সঙ্গে আমার সম্পর্ক বিশেষ ভালো নয়। এক সময় আমি ওনার ঘোড়ার গাড়ির কোচওয়ান ছিলাম। বিনা কারণে উনি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। তারপর হঠাৎ বলা নেই কওয়া নেই দুম করে একদিন আমাকে চাকরি থেকে বার করে দিলেন। তবে হ্যাঁ, ছোট সাহেবকে খুঁজে পাওয়া গেছে, এটা শুনে আমি খুব খুশি। সেই খবর পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে সাহায্য করব। অনেক ধন্যবাদ। তবে খুব ভালো হয় যদি তার আগে আমাদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করেন,
কারণ সকালের পর আমরা আর কিছু খাইনি। ঠিক আছে স্যার, তবে একটা কথা বলতে চাই, আমার কিন্তু কোনো সাইকেল ফাইকেল নেই, তবে ঘোড়া আছে। একটু আগে তো আপনাদের চিনতাম না, তাই মিথ্যে বলেছি। আমার একটা না দুটো ঘোড়া আছে, সে দুটোই না হয় আপনাদের ভাড়া দিয়ে দেবো, তবে ভাড়া কিন্তু একটু বেশি লাগবে। বেশ, তাই না হয় হোক। কি বলো ওয়াটসন? এর মিনিট 20 পরে আমরা খেতে বসলাম সরাইখানার রান্নাঘরের ভিতর একটা টেবিলে। মালিক গেল ঘোড়া আনতে। লোকটা আমাদের সামনে থেকে যেতেই অবাক হয়ে দেখলাম হোমসের পা একেবারে ঠিক হয়ে গেছে। বুঝলাম বেটা এতক্ষণ নাটক করছিল। যদিও আমি নিজে থেকে তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করলাম না, কারণ আমি জানি সময় হলে সে নিজেই আমাকে সবকিছু খুলে বলবে। চারপাশে ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছে। আমরা সময় নষ্ট না করে খাওয়ায় মন দিলাম। সত্যি বেজায় খিদে পেয়েছিল। খাবার পুরো সময়টাই হোমস গম্ভীর চিন্তামগ্ন হয়ে রইল। মাঝে মাঝে উঠে গিয়ে ব্যাকুল হয়ে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। বাইরে একটা লম্বা উঠোন, উঠোনের শেষ প্রান্তের কোণাটায় একটা কামারশালা, আর অন্য পাশে আস্তাবল। জানালার দিক থেকে ঘুরে এসে আবারও চেয়ারে বসলো হোমস। তারপর হঠাৎ ভয়ানক চমকে উঠে চেয়ার ছেড়ে মুহূর্তে লাফিয়ে উঠল। বাই হেভেন ওয়াটসন, ওয়াটসন পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আচ্ছা, তোমার মনে আছে যে আজকে আমরা অনেকগুলো গরু বাছুরের পায়ের ছাপ দেখেছি? হ্যাঁ দেখেছিলাম তো। কোথায় দেখেছি মনে করো? কোথায় যেন, হ্যাঁ ওই তো জলার ওপর, যেখানে শিক্ষক মহাশয় সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন আর যেখানে তার মৃতদেহ পাওয়া যায়। হ্যাঁ ওই তো তার আশেপাশেই। এক্স্যাক্টলি। কিন্তু কেন? এবার আমাকে মনে করে বলো, আমরা তো সারাদিন এই মোড়ে ঘুরে বেড়াচ্ছি। সারাদিনে তুমি কটা গরু বাছুর দেখেছো? না, আমি যতদূর মনে করতে পারছি না, একটাও দেখিনি। একদমই তাই ওয়াটসন, আমিও দেখিনি। এবার ভাবো ওয়াটসন, ব্যাপারটা খুব অদ্ভুত নয় কি? আমরা গবাদি পশুর পায়ের ছাপ পেলাম, অথচ প্রাণীগুলোকে সারাদিনে একবারও দেখতে পেলাম না। অন্তত দূর থেকেও তো দেখতে পাওয়ার কথা। হ্যাঁ তা তো সত্যি, ভীষণই অদ্ভুত হোমস। কি অন্ধের মতো সারাদিন ঘুরে বেড়ালাম ওয়াটসন। I've been blind as a bat. এতক্ষণে কিনা আমি সিদ্ধান্তে পৌঁছলাম। আরে বাবা, সিদ্ধান্তটা কি সেটা তো আমাকে খুলে বলো। আমার সিদ্ধান্ত হলো এই যে এটা এমন একটা গরু যেটা লাফায়, গ্যালপ করে, আবার রেশাদ ধ্বনিতে ডাকে। যার পায়ের ছাপ আমরা দেখেছি ওয়াটসন, সেটা গরু নয়, সেটা একটা ঘোড়া। ইটস আ হর্স। কিন্তু তা কি করে হয় হোমস? গরুর খুর ছেঁড়া হয় আর ঘোড়ার খুর হয় জোড়া। দুটো খুরের ছাপ সম্পূর্ণ অন্যরকম ভাবে পড়ে। আর যে ছাপগুলো আমরা দেখে এসেছি সেগুলো নিঃসন্দেহে ছেঁড়া খুরের ছাপ। ওখানেই তো কেরামতিটা দেখানো হয়েছে ওয়াটসন। স্বয়ং শার্লক হোমসের চোখেও এরা ধুলো দিয়ে দিয়েছে। চলো চুপি চুপি একবার ওই উঠোনটায় যাওয়া যাক, তারপর তোমাকে দেখাচ্ছি। তবে কোনো রিস্ক নেওয়া যাবে না, লোকটা ওখানেই আছে হয়তো। অতএব আবার খোঁড়ানো শুরু। আবারও আমার কাঁধে ভর দিয়ে পিছনের উঠোনটায় নেমে এলো হোমস। আশেপাশে একবার তার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তারপর আস্তাবলের ভিতরে ঢুকলাম আমরা। না, মালিকটা এখন এখানে নেই। আশেপাশে একটা স্যাডেল পরানো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। ঘোড়ার ব্যাপারে বরাবরই হোমস খুব দক্ষ, যে কোনো ঘোড়াকে সে খুব সহজেই সামলে নিতে পারে। ও গিয়ে প্রথমে ঘোড়াটার গায়ে মাথায় হাত বোলালো, তারপর তার পিছনের বাঁদিকের পাটা ধরে পিছন দিকে সামান্য তুলে আমাকে দেখালো। দেখো ভাইয়া ওয়াটসন, যা ভেবেছি ঠিক তাই। ঘোড়ার পায়ে নতুন নাল পরানো হয়েছে। দেখে তো মনে হচ্ছে আজই পরানো। পেরেকগুলো নতুন। আমার ধারণা কেন বলছি, আমি নিশ্চিত যে এই ঘোড়াটাকেই চিরা ডিজাইনের নাল পরানো হয়েছিল। ফলে যেখানে যেখানে এর পা পড়েছে সেখানে গরুর পায়ের মতো ছোপ তৈরি হয়েছে। আর পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেয়ে আচমকাই সতর্ক হয়ে উঠলাম আমরা। ঘুরে দেখি
বাড়ির মালিক এসে দাঁড়িয়েছে আস্তাবলের দরজায়। সে বলে উঠল, হ্যাঁ কি আপনারা এখানে কি করছেন? হ্যাঁ, এই সত্যি করে বলুন তো, কারা আপনারা? হ্যাঁ, কি ধান্দায় এসেছেন এখানে? কি ধান্দায়? হোমস ঠান্ডা গলায় বলল, আপনি বা খামোখা এত প্রশ্ন করছেন কেন মিস্টার হেইস? আপনার আচরণ দেখে তো মনে হচ্ছে যে আপনি রীতিমতো ভয় পাচ্ছেন পাছে আমরা আপনার কোনো গোপন খবর জেনে ফেলি। লোকটা কেমন যেন থতমত খেয়ে গেল। তারপর অতি কষ্টে মুখে একটা হাসি ফোটাবার চেষ্টা করে বলল, না না, মানে সেরকম কোনো ব্যাপার নেই। তবে আমারই বাড়িতে আমার পারমিশন ছাড়া অচেনা লোকজন এখানে ওখানে ঘুরে বেড়াকিরা, এটা আমি ঠিক পছন্দ করি না, বুঝলেন তো। তবে আপনারা এখানে এমনি আসতেই পারেন। তা আপনার হাতের এই লাঠিটা কি আমাদের মারতে এনেছিলেন? হ্যাঁ, না 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 না, না না, ঢোকিল লোকটা। এইটা তো এমনি। দেখলাম ওর হাতে একটা ছোট্ট মোটা লোহা দিয়ে বাঁধানো লাঠি। হোমস এবার বলল, যাই হোক, আমার পায়ের ব্যথাটা এখন বেশ একটু কমেছে, তাই ঠিক করেছি যে হোল্ডনেস হলে আমি হেঁটেই যাব। আশা করি জায়গাটা খুব একটা দূরে নয়। না না, 2 মাইলের মধ্যেই। এখান থেকে বেরিয়ে ডান দিকে যাবেন, একদম সোজা। আমরা সরাইখানা থেকে বেরিয়ে এগিয়ে চললাম। খানিক দূর এগোবার পর পিছন ফিরে দেখি মালিকটা তখনও দরজায় দাঁড়িয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। আমরা ডান দিকের মোড়টা ঘুরে নিজেদের ও দৃষ্টি থেকে আড়ালে নিয়ে গেলাম। হোমস কৌতুকের সুরে বলল, আহা ওয়াটসন, এই সরাইখানাটা ছেড়ে আমার না একদম যেতেই ইচ্ছে করছে না। আমি বললাম, আমার মনে হচ্ছে হোমস ওই রুবেন লোকটাই কালপ্রিট। বেটা সব জানে, একেবারে ছোট লোক, শয়তান। তোমার তাই মনে হয়? আমারও খানিক তাই মনে হয়। ঘোড়া, আস্তাবল, কামারশালা, ইন্টারেস্টিং জায়গা বটে এই ফাইটিং কক সরাইখানা। জায়গাটার ওপর একটু নজর রাখা দরকার। এসো। আমরা রাস্তা থেকে ঘুরে পাশের একটা সরু আলপথ ধরলাম। রাস্তাটা ক্রমশ একটা টিলার ঢাল পেয়ে উপর দিকে উঠে গেছে। ডান দিকে দূরে দেখা যাচ্ছে হোল্ডনেস হল। সেদিকে তাকাতেই দেখলাম হলের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে সাইকেল চালিয়ে কেউ একজন এদিকেই আসছে। এক্ষুনি লুকিয়ে পড়ো ওয়াটসন, এক্ষুনি, রাইট নাও। বলেই আমার কাঁধ ধরে টান দিল হোমস। আমরা তড়িঘড়ি পাশের একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিলাম। সাইকেল আরোহী হলের দিক থেকে এসে আমাদের ঝোপের সামনে দিয়ে দ্রুত চলে গেল গ্রামের দিকে। অন্ধকারে খুব ভালো করে লোকটার মুখ বুঝতে পারলাম না বটে, তবে যতটুকু বুঝলাম তা হলো লোকটার চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের ছাপ, বিস্ফারিত চোখের দৃষ্টি। শেষ মুহূর্তে লোকটাকে চিনতে পারলাম আমি। ডিউকের সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডার। হোমস চাপা স্বরে বলল, চলো তো দেখি এই ঘুঘু কোথায় যাচ্ছে। আমরা নিরাপদ দূরত্ব রেখে দ্রুত পায়ে তাকে অনুসরণ করলাম। দেখলাম মিস্টার ওয়াইল্ডার চলেছেন সেই সরাইখানার পথে। আমরা একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। এখান থেকে সরাইখানার সদর দরজাটা দেখা যাচ্ছে। দেখলাম মিস্টার ওয়াইল্ডার একপাশে সাইকেলটা রেখে দ্রুত পায়ে সরাইখানার ভিতরে প্রবেশ করল। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বেশ আধ ঘন্টা সময় কাটার পর হঠাৎ সরাইখানার দিকে একটা আলো দেখতে পেলাম, সাথে ঘোড়ার খুর আর চাকার শব্দ। বুঝলাম একটা ঘোড়ার গাড়ি ছুটে আসছে সরাইখানার দিক থেকে। গাড়িটা ভয়ানক দ্রুত গতিতে সামনের রাস্তা দিয়ে চেস্টারফিল্ডের দিকে চলে গেল। হোমস বলল, কি বুঝলে ভায়া? মনে তো হলো কেউ বা কারা তড়িঘড়ি করে পালালো। ভেতরে একটাই লোক ছিল, তবে তিনি নিঃসন্দেহে মিস্টার জেমস ওয়াইল্ডার নন, কারণ ওই যে তিনি এখনো ওই সরাইখানা সদর দরজায় দাঁড়িয়ে আছেন। দেখলাম সরাইয়ের দরজায় সেক্রেটারির ছায়ামূর্তি। মনে হলো তিনি কারোর জন্য অপেক্ষা করছেন। এবারে আবার রাস্তার দিক থেকে পায়ের শব্দ পাওয়া গেল। একটা লম্বা ছায়ামূর্তি রাস্তা দিয়ে হেঁটে চলে গেল সরাইখানার দিকে।
অন্ধকারে লোকটাকে ঠিক চিনে উঠতে পারলাম না। লোকটা গিয়ে সরাইখানায় ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। মিনিট 5 পরে দোতলার জানালায় আলো জ্বলে উঠল। হোমস বলল, ব্যাপার স্যাপার বেশ ঘোরালো বলে মনে হচ্ছে। কিন্তু এই দ্বিতীয় লোকটা কে হোমস? চিনতে পারোনি তো? স্বাভাবিক, এই অন্ধকারে। কিন্তু এই সেক্রেটারি বা কি করছে এখানে, তাও আবার এই অসময়ে? চলো তো আরেকটু এগিয়ে দেখা যাক, এটুকু রিস্ক তো নিতেই হবে। চলো। অতি সন্তর্পণে আমরা পা টিপে টিপে এগোলাম সরাইখানার দিকে। সাইকেলটার কাছে এসে একটা দেশলাই কাঠি ধরালো হোমস। তারপর সেই আলোয় সাইকেলের পিছনের চাকাটা পরীক্ষা করল। দেখলাম টায়ারটা ডানলপ কোম্পানির। দোতলার জানালাটা অপেক্ষাকৃত নিচু। সেটা দেখিয়ে চাপা গলায় হোমস বলল, একবার ওই জানালায় উকি মারতে পারলে ভালো হতো। জানালাটা এমনিতে নিচুই আছে। আচ্ছা ওয়াটসন, তুমি আমাকে একবার তোমার কাঁধে তুলতে পারবে? তোমার কাঁধে দাঁড়ালে আমি জায়গাটার নাগাল পেয়ে যাব। আমি রাজি হয়ে গেলাম। আহা, হোমস আমার কাঁধে উঠে দাঁড়িয়ে প্রায় সাথে সাথেই আবার নেমে পড়ল। বুঝলাম জানালা দিয়ে ওর যা দেখার তা দেখা হয়ে গেছে। ও বলল, চলো হে ভাইয়া, আজকের মতো কাজ শেষ। যা যা আমার জানা ছিল সব জানা হয়ে গেছে। চলো এবার ফেরা যাক। স্কুল অবধি এখনো অনেকখানি পথ হাঁটতে হবে, পা চালিয়ে যেতে হবে। চলো। হোমস ভিতরে কি দেখলে সেটা তো বলবে। যথা সময়ে সব জানতে পারবে ভাইয়া, উতলা হয়েও না। চলো। ফেরার গোটা পথটাই হোমস আর একটাও কথা বলল না। স্কুলের সামনে পৌঁছে সে কিন্তু স্কুলে ঢুকলো না, বরং আমাকে নিয়ে এগিয়ে চলল ম্যাকেলটন স্টেশনের দিকে। সেখানকার পোস্ট অফিস থেকে পরপর 2টো টেলিগ্রাম পাঠালো। স্কুলে ফেরার পর আমাদের মুখে হের হাইডেগারের মৃত্যুর খবর পেয়ে ডক্টর হাক্সটেবল ভীষণভাবে ভেঙে পড়লেন। কোনো ক্রমে তাকে সান্ত্বনা দিয়ে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। হোমস বলল, এখনো অবধি সবকিছু ঠিকঠাকই চলছে ওয়াটসন। আশা করছি আগামীকাল সন্ধ্যের মধ্যেই এই রহস্যের সম্পূর্ণ কিনারা করে ফেলব। পরদিন সকাল 11টা নাগাদ আমরা দুজন গিয়ে পৌঁছলাম ডিউকের প্রাসাদ হোল্ডারনেস হলে। লম্বা ইউ গাছের বিথি পার হয়ে আমরা সদর দরজায় ঘণ্টি বাজালাম। বাটলার আমাদের নিয়ে গেলেন ডিউকের স্টাডিতে। বিরাট লাইব্রেরি ঘরে আমাদের দেখা হলো সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারের সাথে। আজ তিনি আবার প্রথম দিনের মতোই শান্ত ও ভদ্র, কিন্তু মনে হলো তার চোখে মুখে যেন গত রাতের আতঙ্কের অভিব্যক্তির খানিকটা রেশ এখনো লেগে রয়েছে। তিনি বললেন, আসুন জেন্টলম্যান, আপনারা হিজ গ্রেসের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, ডিউকের শরীরটা একেবারেই ভালো নেই। শিক্ষক মহাশয়ের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়ায় স্তক তিনি খুবই বিচলিত হয়ে পড়েছেন। ডক্টর হাক্সটেবল আমাদের টেলিগ্রাম করে সব জানিয়েছেন। কিন্তু আমাদের যে ডিউকের সাথে দেখা করতেই হবে মিস্টার ওয়াইল্ডার। কিন্তু তিনি তো এখন তাঁর বেডরুমে বিশ্রাম নিচ্ছেন। তাহলে আমাদের তার বেডরুমেই যেতে হবে তার সাথে দেখা করতে। স্যার, আমার ধারণা তিনি এই মুহূর্তে ঘুমিয়ে আছেন। বেশ, ঠিক আছে, তাহলে আমরাই না হয় তাকে ঘুম থেকে ডেকে তুলব, কিন্তু দেখা আমাদের করতেই হবে। ইটস আ মাস্ট। হোমসের নম্র কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বরে মিস্টার ওয়াইল্ডার বেশ বুঝতে পারলেন যে অযথা তর্ক করে কোনো লাভ নেই। তিনি বললেন, হ্যাঁ বেশ মিস্টার হোমস, আপনি যখন ইনসিস্ট করছেন আমি গিয়ে হিজ গ্রেসকে জানাচ্ছি, তবে একটু সময় লাগতে পারে। কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। বেশ। এর প্রায় ঘণ্টা খানেক পরে স্টাডিতে এসে প্রবেশ করলেন স্বয়ং ডিউক অফ হোল্ডারনেস। আজ দেখে মনে হলো এই একদিনেই তার বয়স যেন বেশ খানিকটা বেড়ে গেছে। বেশ বিনম্র ও সম্ভ্রান্ত কায়দাতেই তিনি আমাদেরকে অভ্যর্থনা জানালেন। তারপর নিজের চেয়ারে বসে আমাদেরকেও বসতে অনুরোধ করলেন। ওয়েল মিস্টার হোমস, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।
হোমস একবার সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডারের দিকে তাকিয়ে বলল, ইয়োর গ্রেস, আমার মনে হয় আপনার সাথে একান্তে কথা বলতে পারলে আমার পক্ষে সুবিধা হয়। মিস্টার ওয়াইল্ডারের সামনে আমি সব কথা বলতে পারবো না। মিস্টার ওয়াইল্ডারের মুখ শুকিয়ে গেল। হোমসের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন তিনি। কণ্ঠে অতি কষ্টে নম্রভাব বজায় রাখার চেষ্টা করে বললেন, ইয়োর গ্রেস, যদি আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন যাও জেমস। প্রয়োজন হলে তোমাকে ডেকে নেব আমি। মিস্টার ওয়াইল্ডার ঘর থেকে বেরিয়ে যেতে ডিউক বললেন, বেশ, এবার বলুন কি বলবেন। হোমস দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করল। তারপর বলল, বিষয়টা হলো, ডক্টর হক্সটেবল আমাদের জানিয়েছেন যে আপনি আপনার ছেলের উদ্ধারকারীর জন্য একটা নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। বিষয়টা কি সত্যি, ইয়োর গ্রেস? হ্যাঁ, অবশ্যই সত্যি মিস্টার হোমস। বেশ, ধন্যবাদ ইয়োর গ্রেস। আমি শুধু আপনার মুখ থেকে শুনে একবার সুনিশ্চিত হতে চাইছিলাম। আচ্ছা, টার্মটা কি এরকম যে যে ব্যক্তি আপনাকে আপনার পুত্রের সংবাদ এনে দিতে পারবে তাকে আপনি 5,000 পাউন্ড দেবেন, এক্স্যাক্টলি। আর যে অপহরণকারীর নাম জানাতে পারবে তাকে আরো অতিরিক্ত 1,000 পাউন্ড? হ্যাঁ, এই তথ্য সঠিক। অপহরণকারীর সাথে যদি আরো কেউ জড়িত থাকে, মানে ষড়যন্ত্র করে থাকে, তাহলে তাদের নামও নিশ্চয়ই সেখানে যুক্ত হবে। ডিউক এবার অধৈর্য হয়ে পড়লেন, বললেন, হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, আর আপনি যদি সেই কাজ করতে পারেন তবে সেই পুরস্কার আপনিই পাবেন। আপনার দিক থেকে কোনো রকম অভিযোগের জায়গা আমি রাখবো না। হোমস এবার যেটা বলল সেটা শুনে আমি ও ডিউক দুজনেই ভীষণ রকমের অবাক হলাম। সে বলল, আপনার চেকবুক তো দেখছি টেবিলের ওপরেই রাখা আছে, তো আপনি তাহলে আর দেরি না করে আমার নামে একটা 6,000 পাউন্ডের চেক লিখে ফেলুন। আমার ব্যাংক হলো ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংক, অক্সফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ। ডিউকের মুখের ভাব বদলে গেল। তিনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, আপনি আপনি কি আমার সাথে মশকরা করছেন মিস্টার হোমস? বিষয়টা আমার একমাত্র সন্তানের জীবনের সাথে জড়িত, এটা ভুলে যাবেন না। আমি একেবারেই মশকরা করছি না, ইয়োর গ্রেস। মশকরা নয় তো এটা কি মিস্টার হোমস? এটা সত্যি, ইয়োর গ্রেস, ইটস আ ফ্যাক্ট। আমি আপনার ছেলের হদিশও জানি এবং তার অপহরণের জন্য কে বা কারা দায়ী তাও জানি। অতএব টাকাটা তো আমার প্রাপ্য, তাই না? ডিউক এবার ভয়ানক রকম চমকে উঠলেন। কি? আপনি আপনি সব জেনে গেছেন? তাহলে আগে আমাকে বলুন, কোথায় আমার ছেলে? ওয়্যার ইজ হি? ওয়েল, অন্তত গতকাল রাত পর্যন্ত সে ছিল ফাইটিং কক সরাইখানায়, যেটা এখান থেকে মাত্র 2 মাইল দূরে। ডিউক উত্তেজিতভাবে শ্বাস টানলেন, তারপর বললেন, আর আপনি এই ঘটনার জন্য কাকে দায়ী করেন? আপনাকে, ইয়োর গ্রেস। আই অ্যাকিউজ ইউ। কথাটা শোনা মাত্রই ডিউকের মুখের যা অবস্থা হলো তা আমি কোনো দিন ভুলতে পারবো না। আতঙ্কে তার মুখ একেবারে বিবর্ণ হয়ে উঠল, চোখের দৃষ্টি বিস্ফারিত। মুহূর্তের উত্তেজনায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন তিনি। তারপর আবারও দুহাতে মুখ ঢেকে থপ করে বসে পড়লেন চেয়ারে। কয়েক মুহূর্তের সম্পূর্ণ নীরবতা। তারপর অতি কষ্টে নিজের আবেগকে সংযত করে যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠেই ডিউক বললেন, আপনি কতদূর জানেন মিস্টার হোমস? গতকাল রাতে আমি আপনাদের দুজনকে একসাথে দেখেছি, ইয়োর গ্রেস। আপনি এবং আপনার বন্ধু ব্যতীত আর কেউ কি এ বিষয়ে কিছু জানে? না, আমরা কাউকে কিছু বলিনি। আমি আমার কথা রাখবো মিস্টার হোমস। ডিউক কম্পমান হাতে কলম তুলে নিলেন, তারপর চেকবুকের পাতা উল্টাতে আরম্ভ করলেন। পরিস্থিতি যতই অপ্রত্যাশিত তথা অপ্রীতিকরই হোক না কেন, আমি এক্ষুনি আপনাকে চেক লিখে দিচ্ছি। যখন আমি এই ঘোষণা করেছিলাম তখন আমি জানতাম না যে ঘটনা এরকম দিকে মোড় নেবে। আমি আপনাদের দুজনের উপর ভরসা করতে পারি তো? কি বিষয়ে ভরসা, ইয়োর গ্রেস? আপনার কথার অর্থ বুঝলাম না। ডিউক এবার সামান্য ইতস্তত করলেন, তারপর বললেন, দেখুন মিস্টার হোমস, আমি বলতে চাইছি যে আপনারা দুজন যদি এই বিষয়টা অনুগ্রহপূর্বক নিজেদের মধ্যেই রাখেন তাহলে আমি আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ থাকব। তার জন্য আমি আপনাদের কম্পেনসেটও করতে রাজি আছি।
আচ্ছা আচ্ছা, বেশ, আমি না হয় আপনাকে গোটা 12,000 পাউন্ডের চেক লিখে দিচ্ছি। ইয়োর গ্রেস, আমার পক্ষে আপনার এই প্রস্তাবে রাজি হওয়া একেবারেই অসম্ভব। আপনি ভুলে যাচ্ছেন যে এখানে আপনার ছেলের অপহরণের সাথে সেই জার্মান শিক্ষকের খুনের বিষয়টাও জড়িত আছে। এখানে কোনো রকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা এত সহজ হবে না। কিন্তু জেমস এই খুনের ব্যাপারে কিছুই জানতো না মিস্টার হোমস। ও কোনোভাবেই খুনি নয়। এই কাজ করেছে ওই সরাইখানার মালিকটা, রুবেন হেইজ। আর আমি আবার একসময় ওকে কোচওয়ানের চাকরিও দিয়েছিলাম। কিন্তু ইয়োর গ্রেস, কোনো মানুষ যদি একটা অপরাধ করে এবং সেই অপরাধের সূত্র ধরে যদি আবারও একটা নতুন অপরাধ ঘটে, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু দুটো অপরাধের জন্যই দায়ী বলে ধরা হয়। নৈতিকভাবে দেখতে গেলে এটাই সঠিক। আমি মানছি মিস্টার হোমস যে নৈতিকভাবে এমনটাই সঠিক, কিন্তু কিন্তু আইনের চোখে তো প্রমাণ ছাড়া কোনো বিচারই হয় না, তাই না? বলুন, ও খুনের সময় ঘটনাস্থলে উপস্থিতি ছিল না। ও খুনি মানসিকতার ছেলে নয় মিস্টার হোমস। যখন ও জানতে পারে তখনই আমার কাছে এসে ওর সমস্ত অপরাধ অকপটে স্বীকার করে। বুঝতে পারি ওর কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। তক্ষুনি ও বিষয়টা ঠিক করার জন্য সমস্ত ব্যবস্থা করে এবং সরাইখানায় গিয়ে বিষয়টা নিয়ে মধ্যস্থতা করে। মিস্টার হোমস প্লিজ ওকে বাঁচান। আমি আপনার কাছে মিনতি করছি। আপনি একমাত্র পারেন ওকে বাঁচাতে। ডিউক একেবারে ভেঙে পড়লেন। মিনিট খানেক নীরবতার পর তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি যে অন্য কোথাও না গিয়ে বিষয়টা জানাতে যে প্রথম আমার কাছেই এসেছেন, তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ মিস্টার হোমস। ইউ আর এ ম্যান অফ ক্যারেক্টার অ্যান্ড অনার। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, যাতে আমাকে বা আমার পরিবারকে কোনো রকম পাবলিক স্ক্যান্ডেলে না পড়তে হয়। অবশ্যই ইয়োর গ্রেস, কিন্তু তার আগে আমি চাইব যে আপনি সমস্ত কথা আমাকে খুলে বলুন। আমাদের মধ্যে বিষয়টা স্বচ্ছ থাকা একান্ত প্রয়োজন। আপনি তাহলে নিশ্চিতভাবে বলছেন যে মিস্টার জেমস ওয়াইল্ডার খুনি নন? না মিস্টার হোমস, খুনি পালিয়েছে। হোমস হালকা হেসে বলল, আমি বুঝতে পারছি যে কর্মক্ষেত্রে আমার যেটুকু যা নামযশ আছে সে সম্পর্কে ইয়োর গ্রেস খুব একটা অবগত নন। আমার হাত থেকে আজ পর্যন্ত খুব কম অপরাধী পালাতে পেরেছে ইয়োর গ্রেস। আমি গতকাল রাতেই চেস্টারফিল্ড লোকাল পুলিশকে টেলিগ্রাম করে দিয়েছিলাম। রাত 11টা নাগাদ মিস্টার রুবেন হাইজ পুলিশের হাতে ধরা পড়েছেন। ডিউকের মুখে অপার বিস্ময়। তিনি বললেন, আপনি তো অতিমানবিক ক্ষমতার অধিকারী মিস্টার হোমস, কিন্তু এর ফলে জেমসের কোনো ক্ষতি হবে না তো? হোমস এবার প্রশ্ন করল, যদি কিছু মনে না করেন ইয়োর গ্রেস, আমি এটা জানতে চাই যে আপনার সেক্রেটারিকে আড়াল করার জন্য আপনি এতখানি ব্যগ্র কেন, বিশেষ করে তিনি যখন আপনার সন্তানকে অপহরণ করিয়েছেন? ডিউকের মাথা নিচু হয়ে গেল এক মুহূর্তের জন্য। তারপর চোখ তুলে হোমসের দিকে সটান দৃষ্টি রেখে তিনি বললেন, ও শুধু আমার সেক্রেটারি নয় মিস্টার হোমস, ও আমার বড় ছেলে। হি ইজ মাই সান। হোয়াট? এই কথাটার জন্য হোমসও প্রস্তুত ছিল না। প্রথমে নিজেদের কানকে বিশ্বাস করতে না পারলেও আমরা বুঝলাম, হ্যাঁ, আমরা ঠিকই শুনেছি। হোমস বলল, স্বীকার করছি ইয়োর গ্রেস, এই তথ্য আমার কাছে সম্পূর্ণ নতুন। আপনাকে অনুরোধ করব বিষয়টা আমাকে খুলে বলুন। ডিউক বলতে শুরু করলেন, আমি আপনার থেকে আর কোনো কথাই গোপন করব না মিস্টার হোমস। যত কষ্টকরই হোক, নিজের সমস্ত সত্যি কথা আমি আপনার কাছে ব্যক্ত করব। আর আজকের এই পরিস্থিতির জন্য জেমস নিজেই দায়ী ওর হিংসা আর পরশ্রী কাতরতা। তখন আমার সদ্য যৌবন, সেই সময় এক নারীকে আমি ভালোবেসেছিলাম মিস্টার হোমস। ওই রকম সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে। আমি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি সম্ভ্রান্ত কোনো পরিবারের সন্তান ছিলেন না, তাই ধারণা হয় যে তাকে বিয়ে করলে আমার পারিবারিক সম্মান নষ্ট হবে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ারেও ক্ষতি হবে। আজ তিনি জীবিত থাকলে আমি বিবাহই করতাম না মিস্টার হোমস, কিন্তু সন্তানের জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয় এবং সেই সন্তানকে তিনি রেখে যান আমার কাছে। শুধুমাত্র তার কথা মনে রেখেই
আমি সেই সন্তানকে আমার ছত্রছায়ায় বড় করে তুলি। হ্যাঁ, এটা ঠিক যে পারিবারিক ও রাজনৈতিক কারণবশত আমি পৃথিবীর কাছে এই পিতৃত্ব স্বীকার করতে পারিনি, কিন্তু আমি ওকে ভালো করে পড়াশোনা শিখিয়েছি। তারপরও প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওকে নিজের কাছেই কাজে বহাল করেছি। সবসময় চেয়েছি যাতে ওর ভালো হয়, কিন্তু কিভাবে জানি না নিজের জন্মের গোপন সত্যিটাও জেনে গেল। আর তারপর থেকেই আমার উপর নিজের অধিকারগত নানান দাবি ফলাতেও শুরু করলো। সে আমাকে হুমকি দিতে শুরু করলো যে আমি ওর নানান অন্যায্য আবদারগুলো যদি মেনে না নিই, ও নিজের জন্ম পরিচয় সকলকে জানিয়ে দেবে। আর আমিও লোকলজ্জার ভয়ে ওকে কিছু বলে উঠতে পারতাম না। সত্যি বলতে আমার বিবাহজনিত সমস্যার পেছনেও ওর দায় আছে মিস্টার হোমস। সব থেকে বড় কথা, ও আমার একমাত্র বৈধ বংশধরকে হিংসা করতে শুরু করলো। আপনি হয়তো বলবেন যে কেন এর পরেও আমি ওকে বাড়িতে রাখলাম। ও যে পুরো ওর স্বর্গতা মায়ের মুখ পেয়েছে মিস্টার হোমস। ওর দিকে তাকালেই যে আমার তার কথা মনে পড়ে যায়। সেই কারণেই প্রাণে ধরে ওকে আমি তাড়াতে পারিনি মিস্টার হোমস। তবে আমার ভয় ছিল যে ও কোনোভাবে আমার কনিষ্ঠ সন্তান আর্থারকে ক্ষতি করার চেষ্টা করবে। আর সেই কারণেই আর্থারের নিরাপত্তার কথা ভেবে আমি তাকে প্রায়োরি স্কুলে পাঠিয়ে দিই। জেমস তখন এই রুবেন লোকটার সাথে যোগাযোগ করে। ওই শয়তানটার তো আগে থেকেই আমার উপর রাগ ছিল। দুই দুরাত্মার মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব জমে যায়। আমি এটা খেয়াল করেছি জানেন তো, এত ভালো শিক্ষা পাওয়া সত্ত্বেও জেমসের নজরটা অত্যন্ত নিচু। খারাপ প্রকৃতির লোকজনদের সাথে মেলামেশা করতে ও ভালোবাসে। দুজনে মিলে আর্থারকে অপহরণের প্ল্যান করে তারা। আপনার তো মনে আছে নিশ্চয়ই যে ঘটনার আগের দিনই আমি ছেলেকে চিঠি লিখেছিলাম। জেমস সেই চিঠির সিল খুলে ভিতরে আরো একটা চিরকুট ভরে দেয়। সেইখানে আমার স্ত্রী অর্থাৎ আর্থারের মায়ের লেখা নকল করে লেখা ছিল যে আর্থার যেন রাতে চুপি চুপি স্কুল থেকে পালিয়ে কাছের অরণ্যটার সামনে চলে আসে। জেমস তাকে মায়ের কাছে নিয়ে যাবে। সেই মতো রাতের বেলা বাইসাইকেল করে জেমস সেখানে যায় এবং আমার ছেলেকে ভুলিয়ে মুহুরের মাঝে নিয়ে যায়। মায়ের কথা শুনে বাচ্চা ছেলেও নিজের মাথা ঠিক রাখতে পারে না। জেমস তাকে জানায় যে মুহুরের মাঝে তার মা তার জন্য অপেক্ষা করছে, আর ছেলেও সেই ফাঁদে পড়ে যায়। কিছু দূর আর্থারকে সাইকেলে করে নিয়ে যাওয়ার পর রুবেনের সাথে তাদের দেখা হয়। জেমস আর্থারকে সেই ঘোড়ায় তুলে দিয়ে জানায় যে বাকি পথটা রুবেনই তাকে ঘোড়ায় চাপিয়ে মায়ের কাছে নিয়ে যাবে। এই বলে সে আবার সাইকেলে চেপে হলে ফিরে আসে। এদিকে ওরা জানতো না যে সেই শিক্ষক মশাই সাইকেল নিয়ে ওদের ধাওয়া করেছেন। মুহুরের মাঝে একটা জায়গায় তিনি রুবেনদের প্রায় ধরে ফেলেন, আর তখনই ওর হাতে লোহা বাঁধানো লাঠি দিয়ে শিক্ষকের মাথায় আঘাত করে। সেই আঘাতেই বেচারা মারা পড়েন। এইসব কথা জানতে পারি আমি গতকাল বিকেলে। আরও জানা যায় যে রুবেন আর্থারকে নিজের সরাইখানায় নিয়ে গিয়ে দোতলার একটা ঘরে বন্দি করে রেখেছে। তার স্ত্রী আর্থারের দেখাশোনা করছেন। ভদ্রমহিলা বড়ই ভালো মানুষ, কিন্তু এই ছোট লোক রুবেনের চালায় তার জীবন একেবারে অতিষ্ঠ। গত পরশু যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন আমি এইসব কিছুই জানতাম না মিস্টার হোমস। আমি সত্যি বলছি এসব করার পেছনে জেমসের উদ্দেশ্য ছিল খানিকটা মানসিক। আমাকে নানান বিপাকে ফেলতে পারলে ও আর কিছুই চাইতো না। পাশাপাশি ওর উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে উইল করিয়ে লিখিয়ে নেওয়া আমার অবর্তমানে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও পারিবারিক উপাধির উত্তরাধিকারী হবে সে। একমাত্র সেই শর্তেই সে আর্থারকে মুক্তি দেবে। ও জানতো আমি ওর বাকি সব আবদার মেনে নিলেও এইটা কোনোদিনই মানতাম না। তাই আমার সব থেকে বড় দুর্বলতার সুযোগ নেয় ও। কিন্তু মাঝখান থেকে এই খুনের অযাচিত ঘটনাটা ঘটে গিয়ে ওর সমস্ত পরিকল্পনাই মাঠে মারা পড়ে। ভয়ের চোটেও আমার কাছে এসেই সমস্ত কথা স্বীকার করে। ও আমাকে 3 দিন সময় দেওয়ার জন্য অনুরোধ করে, যাতে ওই সময়ের মধ্যে রুবেন পালিয়ে যাওয়ার সুযোগ পায়। আমি এবারেও না করতে পারিনি। জেমস তখনই সাইকেল নিয়ে সরাইখানায় যায় আর রুবেনের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আমি রাত বাড়লে অন্ধকারে চুপি চুপি সেখানে গিয়ে উপস্থিত হই।
ছেলেটা ঠিক আছে কিনা জানার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। গিয়ে দেখলাম সে এমনি ঠিকই আছে, যদিও চোখের সামনে ওই খুনের দৃশ্য দেখে তার মনে ভয়ানক চাপ পড়েছে। খুব ইচ্ছে করছিল ওকে নিয়ে আসতে। নেহাতি কথা দিয়েছি বলে বাধ্য হয়ে 3 দিন ওকে ওই সরাইখানাতে রাখারই সিদ্ধান্ত নিলাম আমি। মিসেস হেইজ ওর দায়িত্ব নিয়েছেন। পুলিশকে যদি জানাতে হয় যে ও কোথায় আছে, তাহলে ওই খুনের ব্যাপারটাও চলে আসবে, আর খুনি ধরা পড়লে তো জেমসেরও বিপদ। তাই আমি অফিসিয়ালি তদন্ত বন্ধ করার কথাই ভাবছিলাম, কিন্তু আপনি খুনিকে ধরে ফেললেন। এবার এবার জেমসের কি হবে মিস্টার হোমস? দেখছি কি করা যায়, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি ইয়োর গ্রেস, আপনিও কিন্তু আইনের চোখে অপরাধী। আপনি একটা খুনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং অপরাধীকে পালাতে সাহায্য করেছেন। ইউ হ্যাভ কন্ডোন্ড আ ফেলনি। আমি নিশ্চিত খুনিকে পালাতে সাহায্য করার জন্য যে অর্থ প্রদান করা হয়েছে সেটাও আপনার পকেট থেকেই গেছে। ডিউক সম্মতিসূচক মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছেন মিস্টার হোমস, খুবই সিরিয়াস ব্যাপার। আমার মতে নিজের সন্তানকে 3 দিনের জন্য ওখানে রেখে আসাটাও অত্যন্ত অনুচিত কাজ হয়েছে ইয়োর গ্রেস। জেমস আমাকে কথা দিয়েছে। কথা? হ্যাঁ, এরকম অপরাধ মনস্ক মানুষের কথার কি দাম আছে ইয়োর গ্রেস? আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন ইয়োর গ্রেস যে সে আবারও আপনার সন্তানের ক্ষতি করবে না? আপনি নিজের বড় ছেলের দোষ আড়াল করতে গিয়ে বারবার আপনার কনিষ্ঠ সন্তান তথা একমাত্র উত্তরাধিকারীর জীবন বিপন্ন করে তুলছেন ইয়োর গ্রেস। ইউ আর বিং পার্শিয়াল। ডিউক কিছু বলতে পারলেন না, মাথা নিচু করে বসে রইলেন। হোমস বলল, আমি একটাই শর্তে আপনাকে সাহায্য করতে পারি। আপনি বেল বাজিয়ে আপনার বাটলারকে ডাকবেন এবং তাকে আমি আমার ইচ্ছে মতো আদেশ দেব। আপনি রাজি? বিনা বাক্য ব্যয়ে ডিউক বেল বাজিয়ে বাটলারকে ডাকলেন। বাটলার আসতেই হোমস বলল, ওয়েল, তুমি জেনে খুশি হবে যে তোমাদের ইয়াং মাস্টার লর্ড সল্টেরকে পাওয়া গেছে। ডিউক চাইছেন যে এই মুহূর্তে একটা গাড়ি নিয়ে গিয়ে দ্য ফাইটিং কক সরাইখানা থেকে লর্ড সল্টেরকে ফিরিয়ে আনা হোক। বাটলার মহানন্দে তখনই দৌড়লো তার লর্ডকে উদ্ধার করতে। এইবার ডিউকের দিকে ফিরে হোমস বলল, এবার আপনার ভবিষ্যৎ তো সুরক্ষিত হলো, এবার আপনার অতীতকে সুরক্ষিত করা যাক। ইয়োর গ্রেস, আমি সরকারি গোয়েন্দা নই, তাই আমি কারোর কাছে সব তথ্য প্রকাশ করার জন্য দায়বদ্ধও নই। তাই আমরা কাউকে কিচ্ছু বলবো না। তবে ওই খুনি রুবেন হেইজকে বাঁচানোর জন্যও কিন্তু আমি কিচ্ছু করব না। ওর শাস্তি হবেই। ও হয়তো মিস্টার ওয়াইল্ডারের নাম করবে, তবে পুলিশ তাতে বিশ্বাস করবে বলে মনে হয় না, আর আপনারাও সরাসরি অস্বীকার করবেন। পুলিশ এই সিদ্ধান্তেই আসবে যে মুক্তিপণের লোভে এই লোকই আপনার ছেলেকে অপহরণ করেছিল। তবে আমি বলবো ইয়োর গ্রেস, মিস্টার জেমস ওয়াইল্ডারকে এর পরেও যদি আপনি কাজে বহাল রাখেন তাহলে আমার আর কিছু বলার নেই। আপনি কিন্তু খুব বড় সড় সমস্যায় ফাঁসবেন। ইট উইল ব্রিং অ্যাবসলিউট মিসফরচুন। ডিউক বললেন, আমি সেটা বুঝেছি মিস্টার হোমস। আমাদের মধ্যে ইতিমধ্যেই কথা হয়ে গেছে যে জেমস চিরদিনের মতো এখান থেকে চলে যাবে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে ভাগ্যান্বেষণের চেষ্টা করবে। বেশ, সেক্ষেত্রে আপনি নিজেই যখন স্বীকার করলেন যে আপনার বৈবাহিক জীবনের অশান্তির কারণও এই মিস্টার ওয়াইল্ডার, তবে তার অনুপস্থিতিতে কি আপনার এবং ডাচেসের পুনর্মিলন হতে পারে না? তাতে তো আপনার সন্তানও ভালো থাকবে। আমি সেই ব্যবস্থাও করার চেষ্টা করছি মিস্টার হোমস। আজ সকালেই আমি ডাচেসকে চিঠি লিখেছি। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে তো সব মিটেই গেল, আর এই সুযোগে আমার আর ডক্টর ওয়াটসনের নর্থ ইংল্যান্ডও ঘোরা হয়ে গেল। আচ্ছা, শেষ একটা ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাইব। এই রুবেন হেইজ ঘোড়ার পায়ের তলায় গরুর খুরের আকারের নাল পরিয়েছিল পুলিশের চোখে ধুলো দেবার জন্য, কিন্তু ওর মতো মোটা মাথার লোকের থেকে এমন বুদ্ধি তো আশা করা যায় না। ও কি তবে মিস্টার ওয়াইল্ডারের থেকে এই আইডিয়া পেয়েছিল? কথাটা শুনে ডিউক খানিকক্ষণ ভ্রুকুচকে কি যেন ভাবলেন, তারপর বললেন, মনে হয় আমি বিষয়টা বুঝতে পারছি। আসুন আমার সাথে, আপনাদেরকে একটা জিনিস দেখাই। স্টাডি থেকে বেরিয়ে তিনি আমাদের একটা বড় ঘরে নিয়ে এলেন। ঘরটা একটা ওই পারিবারিক মিউজিয়ামের মতন। একপাশে রাখা একটা কাঁচের বাক্সের ঢাকনা খুলে তিনি আমাদের দেখালেন।
দেখলাম সেখানে রাখা অদ্ভুত আকৃতির 4টে ঘোড়ার নাল। এগুলো আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। মধ্যযুগের ডাকাত তথা বহিঃশত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য ঘোড়ার পায়ে খুরের মতো পরানো হতো এগুলো ছাপ পুরো গবাদি পশুর মতোই মনে হয়। আমার ধারণা জেমস এইগুলোই ধার দিয়েছিল রুবেন হেইসকে। বুঝলাম। হোমস সেগুলোর ওপর একবার আঙুল বোলালো। দেখা গেল হালকা কাদার একটা আস্তরণ জমে আছে ওগুলোর ওপর। স্টাডিতে ফিরে এসে ডিউক হোমসের হাতে চেক তুলে দিল। হোমস টাকার অঙ্ক দেখে অবাক হয়ে বলল, এ কি ইয়োর গ্রেস, 20,000 পাউন্ড লিখেছেন কেন? ডিউক হেসে বললেন, এটা আমার অতীত এবং ভবিষ্যৎ দুটোই সুরক্ষিত করার পুরস্কার মিস্টার হোমস। I don't know what to say, Your Grace. Thank you so much. অজস্র ধন্যবাদ। ওই বিশেষ আকৃতির ঘোড়ার নালগুলো আমার দেখা দ্বিতীয় আশ্চর্যতম জিনিস। আর প্রথমটা? হোমস চেকটা দেখিয়ে বলল, এইটা। গরিবের কাছে এর থেকে মধুর আর কি হতে পারে বলুন? হ্যাঁ, হোমসের কথায় ডিউক আর আমি দুজনেই হেসে উঠলাম, সাথে হোমসও। শেষ হলো আমাদের আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অব দ্য প্রায়োরি স্কুল। গল্প রচনায় স্যার আর্থার কোনান ডয়েল। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক অর্থাৎ ডক্টর ওয়াটসনের চরিত্রে অর্ণব, শার্লক হোমস, জেমস ওয়াইল্ডার এবং রুবেন হেইজের চরিত্রে আমি শীর্ষেন্দু এবং ডিউক অফ হোল্ডনেস ও ডক্টর হাক্সটাইবলের চরিত্রে শুভদীপ। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেল থেকে অর্ণব এবং দ্য বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাদের অশেষ ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।